যে পাগল, যে হচ্ছে প্রকৃত পাগল, যে সামাজিক বিধি নিষেধ কোনো ধর্ম কিছু মানে না, সেই বাউল হতে পারে। বাউল কথার অর্থ হচ্ছে বয়াকার হস্যু ল। বাউল যেটা হচ্ছে বতে হচ্ছে ব্রহ্ম শক্তি, আচ্ছা, আকারে হচ্ছে ধারণ, হস্যুতে হচ্ছে। তোর জীবনে লাভ স্টোরির ভূমিকা কি? ও আর ওর সাথে একটা বান্ধবী ছিল, ওরা দুজন যখন ওঠে নাচতে, তখন ওর নাচ দেখে আমার সবার প্রথম ভালো লেগেছিল। ওর বান্ধবীকে আবার আমার বন্ধু বলেছে, তোর যে ওনাকে পছন্দ, তাহলে আমার বান্ধবীটাকে আমার সঙ্গে তাহলে ফিট করিয়ে দে। এবার ওর বান্ধবীর সঙ্গে ও কিন্তু ফিট করে দিলাম, আমি সেদিনই ফিট করে দিলাম, ফিট হয়ে গেল, কিন্তু আমারটা কিন্তু ফিট হলো না। ও বললো ওর ভালো লাগার কারণটা বা মুভমেন্টটা, তোমারও কি করে ভালো লাগে? যেতাম সাইডে হাতের মধ্যে একটা চিঠি গুজে, সাইড দিয়ে যেত, কিন্তু একটা চিঠি গুজে দিত। না হ্যাঁ বলো। একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, তো স্কুল যাওয়ার পথে সাইকেল নিয়ে তখন যাচ্ছিলাম, তো একবার আমার পিছন পিছন এসে সাইকেল টেনে ধরেছে পিছন দিক দিয়ে। আমি ওকে অনেকবার ঠকিয়েছিলাম, এটা কিন্তু খুব বাজে, এটাও বলো। ওর আপন মানুষ কেমন কথা বলেছিল যে কৌশিকের সাথে তুই যদি দেখা করিস, সম্পর্ক রাখিস, আমি তোকে ভাতের সাথে বিষ খাই মারবো। ওই বাধাকে এড়িয়েও ও কিন্তু আমাকে ভালোবেসেছে, কিন্তু তার বিনিময়ে আমি কিন্তু ওর সাথে বেইমানি করেছিলাম। একদিন তখন ওর সঙ্গে আমার রিলেশনশিপ ছাড়াছাড়ি আছে, তখন হঠাৎ করে আমাকে এসে বলছে কি আমাকে বিয়ে করবে। আমি বলেছি হ্যাঁ, আমি যদি বিয়ে করি আজকেই করব। তখন সময় কাটতে কাটতে ভোর 3টে, আমি যখন ওকে আনতে যাবো, ওকে পালিয়ে নিয়ে আসবো, তখন ভোর 3টে। দাদা তখন ক্লাব থেকে বাড়ি আসছে, এসে দৌড়ের সামনে বসে আছে। আমি ফার্স্টে ব্যাগটা যখন নিয়ে বেরোবো আর কি, রোডের পাশে বাড়ি আমাদের, তখন দাদা ক্লাবের মুখে বলছে, হ্যাঁ রে তুই এত রাত্রে কোথায় যাচ্ছিস? একটার সময় যখন আমাকে নিয়ে আসছিল, আমার মা ঘুমোচ্ছিল, তো বলছে শাশুড়ি মা আমি নিয়ে চললাম তোমার মেয়েকে। আরে জোরে চেঁচিয়েছে। আজকে যারা মানে আজকে কৌশিক অধিকারীকে যারা দেখে বা যারা গান শুনে আনন্দ পায়, তার পিছনে একটা বড় ঘটনা রয়েছে। হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আমি রিপন দেবনাথ। বঙ্গমন্ত্রের নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। বেসিক্যালি সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কার সাথে আমাদের এই পুরো কনভারসেশনটা বা পুরো পডকাস্টটা হতে চলেছে। তবু আমি একবার রিপিট করছি, কৌশিক অধিকারী, যাকে আমরা সবাই বাউল হিসাবে চিনি বা বাউল সিঙ্গার হিসাবে চিনি, বাট সে নিজেকে ফোক সিঙ্গার বলে। ও আমার খুব কাছের একজন ভাই বা কাছের একজন মানুষ, যার সাথে অনেক আলোচনা হয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং এটা এই পুরো পডকাস্ট করার সময় না মাঝে মাঝে নানা রকম আওয়াজ শুনতে পাবেন। সেটা হচ্ছে ওর ছেলে, খুব দুরন্ত। আমাদের শ্যুটের সময় অনেকবার এসেছে এবং সবার শেষে ওর সাথেও আমরা একটা ছোটোখাটো আলোচনা করেছি, সেটা আপনারা দেখতে পাবেন। বেশি কথা না বলে আজকে কৌশিক অধিকারী মুখেই শুনিনি আমরা ওর জার্নিটা। এবং এই পডকাস্ট ওভারঅল খুব হাসি, খুব মজাদার একটা এপিসোড। সবাই দেখুন। আমার তো ব্যক্তিগত হিসাবে ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন শুরু করি। কৌশিক আর সরস্বতী, তোমাদের দুজনকে আমাদের বঙ্গমন্ত্রী ইউটিউব চ্যানেলে মানে অনেক অনেক স্বাগতম আর কি। কারণ কৌশিক এমনি খুব ব্যস্ত থাকে, ও অনেক সময় অ্যাডজাস্ট করে আজকে তোর সাথে বসতে পারলাম আমরা, তো তার জন্য তোকে থ্যাংক ইউ। প্রথমেই মানে তোর সাথে যে আলোচনা করবো, সেই আলোচনার প্রথম যে টপিকটা আমি ভেবেছিলাম সেটা হচ্ছে বাউল কথার অর্থ কী? বাউল কথার অর্থ, যেটা হয়তো আমার বলার যোগ্যতা নেই বা আমার সে জ্ঞানও নেই বলার, আসলে আমরা যেগুলো শুনে শুনে আসছি, অন্তত আমার নেই, আমার সে জ্ঞান যোগ্যতাও নেই। আমি আসলেও বাউল নয়, আমি হচ্ছে ফোক সিঙ্গার। আমি ফোক গানটা গাই, তবে বাউলটা আমি অন্তর থেকে খুব ভালোবাসি, শ্রদ্ধা সম্মান করি। যারা বাউল আছে আমাদের গুরুজন, তাদেরকে আমি খুব সম্মান করি। যেটা আমি জানি, বাউল কথার অর্থ হচ্ছে বয়াকার হস্যু ল, যে 3টে বাউল, বয়াকার হস্যু ল বাউল, যেটা হচ্ছে বতে হচ্ছে ব্রহ্ম শক্তি, আচ্ছা, আকারে হচ্ছে ধারণ, আচ্ছা, হস্যুতে হচ্ছে উজ্জ্বল রস, লয় হচ্ছে লৈশ্য শক্তি। এই শক্তি যে ধারণ করতে পারে সেই হয় বাউল। আর বাউল কখনো সাংসারিক পারে না হতে, কারণ এটাই মানে গুরুজনরা বলেছেন
বা আমার এটাও শুনেছি আমি, যেজন সর্বত্যাগী অনুরাগী ঘর ছেড়ে বৈরাগী হয়, বাউল হওয়া ও ভোলামন সহজ কথা নয়। বাউলের থাকে না ঘর বাড়ি, বাউল বিয়ে করে কখনো হয় না ঘর সংসারী, বাউল একটারাটা সঙ্গে করি, সে বাউল মারফতেরই খবর লয়। বাউল হওয়া ও ভোলামন সহজ কথা নয়। তবে আমরা বাউল তো নয়, আমরা বাউল সেজে, মানে মানে ভেতরঙ্গ আমরা বাউল সাজেনি, হয় বহিরঙ্গ বাউল সেজে আমরা মানুষকে বাউল বা লোকসঙ্গীত গান শোনাই। আদৌ আমি এই জন্মে বাউল হতে পারবো না। বাউল হচ্ছে প্রকৃত যে পাগল, যে হচ্ছে প্রকৃত পাগল, যে সামাজিক বিধি নিষেধ কোনো ধর্ম কিছু মানে না, সেই বাউল হতে পারে। আচ্ছা, তুই এই তোর কথার মধ্যে একটা কথা বললি যে বাউল সাংসারিক হতে পারে না। যদিও যারা বড় মানুষ হয় তারা নিজেরা স্বীকার করে না তাদের যোগ্যতা বা তাদের ক্যাপাসিটি, তুই তো যথেষ্ট সংসারী, কারণ বোন আছে, তুই আছিস, তো অ্যাকচুয়ালি তবে তুই সংসারী কী করে? আর বাউল তো হচ্ছে ভবঘুরে। হ্যাঁ, তো সংসার হয় কি করে? সেই তো। ও তো ভবঘুরে। ও আজ আজ বটতলায়, কাল আশ্রমে, পরশুদিন শ্মশানে, তাহলে ও সংসারটা কখন করলো? তাহলে আমি সংসার পছন্দ করি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তাই আমি তো ভালো হতে পারবো না। আচ্ছা, তবে তোকে আমরা কি বলে সম্বোধন করব? আমাকে বলতে পারো যে লোকসঙ্গীত শিল্পী, ক্ষুদ্র। আচ্ছা, সেটাও কিন্তু নয়, ক্ষুদ্র, কিঞ্চিত মাত্র শিল্পীর একটু জায়গায় আমি আছি, কিঞ্চিত মাত্র, আর কিছু। এই জায়গাটাতে আমরা পিছনে যে আলোচনা করছিলাম যে তুই যে স্টেজগুলোতে যাস, মাঝে মাঝে তোকে একটা বড় সম্বোধন করে তোকে ডাকা হয়, যেটা তুই বলছিস, সেটা তুই তোর নিজের মুখেই বল। সেই সময় তোর ফিলিংস কী হয়? অ্যাকচুয়ালি তুই যখন নিজেকে বাউল স্বীকারই করছিস না, তবে সেই সময় তোর ফিলিংসটা কী হয়? সেটাও আমার অনেক অনেক জায়গায় আমি এর শিকার হয়েছি। অনেক অনেক জায়গায় কমিটি কি আছে, আমি যখন আমাকে বুকিং করা হয়, আমি যখন স্পটে ঢুকি, আমি শুনতে পাই কানে, আমার গাড়িতে করে যখন স্পটে ঢুকি, তখন গাড়িতে বসেই শুনতে পাই যে মাইকে অ্যানাউন্স করছে যে আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আমরা মঞ্চে তুলব বাংলার বা বাউল সম্রাট শ্রদ্ধেয় কৌশিক অধিকারী। তখন আমার খুব কষ্ট হয়। কষ্ট কোথায় হয়? যে বাউল সম্রাট এটা বলা মানে ভীষণ ছোট হওয়া। কারণ বাউল সম্রাট হচ্ছে শ্রদ্ধেয় পূর্ণদাস বাউল, যিনি হচ্ছেন বাউল সম্রাট। তখন আমি কি করি, আমার কিন্তু ওই কথাটা কিন্তু ক্যাচ থাকে, যে ওই কথাটা আমি ওই তাকে ধরবো, যে আপনি আমাকে বাউল সম্রাটটা কেন বললেন, বা আপনি মাইকে কেন বললেন, অডিয়েন্স কেন শুনলো। আচ্ছা, হ্যাঁ, তখন অডিয়েন্স তো তারা তো মানে আমাকে মানে প্রশ্ন করতে পারে যে আপনি বাউল সম্রাট কি করে হলেন। করতেই পারে, আমি তো বাউল সম্রাট নই, এই জগতে তো বাউল সম্রাট আমি নই। তোর কাছে আমি বাউল সম্রাট পারি হতে, কারণ তুই আমার গানটা ভালোবাসিস, যে যাকে ভালোবাসে সে তার কাছে বর্ণনা করতেই পারে, তাই তো। কিন্তু তাই বলতো এই জগতে তো আমি নয়। যে আমি তথাপি স্পটে পৌঁছলাম, টিফিন করলাম, সবকিছু রেডি করে আমি যখন শো শুরু করলাম, তখন আমি ওই তাকে ডেকে বলি, দাদা আপনি যে আলোচনা করছিলেন বা আপনি যে এই বক্তব্য দিচ্ছিলেন যে বাউল সম্রাট, ওটা কখনোই, ওটা আমি কিন্তু ওকে মানে ডেকে বলি না, ওটা আমি কর্ডলেস নিয়েই বলি, মাইকেই বলি। আচ্ছা আচ্ছা, কারণ তিনি যেহেতু সবাইকে শুনিয়েছে, আমিও সবাইকে শোনাবো, তাই না? আমি তখন বলি যে আপনি যখন বলেছেন বাউল সম্রাট, এটা কখনোই বলবেন না, কারণ এটা খুব কষ্ট হয়, নিজেকে ছোট মনে হয়। কারণ বাউল সম্রাট হচ্ছে শ্রদ্ধেয় পূর্ণদাস বাউল, যিনি হচ্ছেন সরকারি উপাধি পেয়েছেন, বাউল সম্রাট তিনি। আমরা বাউল নয়, আমরা বাউল হতে পারিনি, আমরা সাজা বাউল, আমরা বাউল সেজে ঘুরে বেড়াই, এটাকে পছন্দ করি। তখন উনি কি বলে, উনি বলে দাদা ওটা আপনার কাছে আপনার ঠিকই আছে, আপনি ঠিকই বলেছেন, ওটা আমিও জানি যে বাউল সম্রাট পূর্ণদাস বাউল, কিন্তু দাদা আমার তো পূর্ণদাসের গান থেকে আপনার গান বেশি ভালো লাগে, তাহলে আমি কাকে গুরু মানব? আমাকে প্রশ্ন করে। তখন আমি তো প্রশ্নের উত্তর নেই, উত্তর তো নেই, কারণ আমাদের 33 কোটি হচ্ছে দেবদেবী। তাহলে আমি মানবো, আমি মানি আমার স্বয়ং গোবিন্দকে, তুই মানবি কালীকে, ও মানবে শিবকে, সবাই তো দেবতায় এক মানবে না। তাহলে তেমনি তথাপি আমার কাছে হচ্ছে বাউল সম্রাট পূর্ণদাস বাউল, তার কাছে আবার আমি গেলাম সম্রাট। তখন আমাকে উত্তর দেয়, দাদা আপনি আমাকে যতই বলেন, আমার মনে আপনি সম্রাট। তখন আমি বললাম তাহলে এটা আপনি ওই অন্তরে রাখুন, প্রকাশ করবেন না, তাতে আমাকে ছোট করবেন না, আপনি অন্তরে রাখুন যে
আপনার কাছে মানে গুরুদেব, কিন্তু এটা কিন্তু বলবেন না কাউকে যে বাউল সম্রাট, এই হলো বিষয়। কিন্তু শ্রদ্ধেয় মানে পূর্ণদাস বাউল, তার চরণে শত কোটি প্রণাম। সে হচ্ছে আমাদের বাউল সম্রাট, যাকে লক্ষ্য করে আমরা চলি। এই অ্যাকচুয়ালি মানুষ বড় হওয়ার পিছনে হয়তো সব থেকে বড় কারণ থাকে যে পা মাটিতে থাকা, যেটা তোর এখন আছে। মানে হয়তো যারা শুনছে, আমি জানি না কতটা ফিল করছে, বাট আমি খুব ফিল করছি। মানে তোর সাথে পেছনে বসেও তুই যেভাবে কথা বলছিলি এবং বারবার যেভাবে কানে হাত দিচ্ছিলি, তো মন থেকে বলছি, একদম সত্যি কথা যে তোর এই টাচটা মাটিতে আছে বলে তুই অনেকটা জায়গায় পৌঁছেছিস এবং ভবিষ্যতে আরও পৌঁছাবি। লোকসঙ্গীত যেটা আমি গাই, ফোক লোকসঙ্গীত, এটা সম্রাট তো আমরা সবাই জানি, শ্রদ্ধেয় গোষ্ঠ গোপাল দাস, যিনি পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মাটির গান গেয়েছেন, উপাধি তিনি পেয়েছিলেন, শ্রদ্ধেয় গোষ্ঠ গোপাল দাস বাবু। তো তোর কথায় অনেকবার বললি বাউল লোকসঙ্গীত ডিফারেন্স, তাই তো? ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কি, যেটা আমি জানি, বাউল অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এই ফোক যেটা আমি গাই, লোকসঙ্গীত ফোক একই জিনিস। দুই একটা বাউল গান গাই, আচ্ছা। কিন্তু হয়তো তার ব্যাখ্যা আমিও জানি না। যেমন হচ্ছে বাউল হচ্ছে এই দেহকে বিচার করে বাউল গান, ওটাকে বাউল বলা হয়। কেমন? এই দেহকে বিচার করে, যা আছে বিশ্ব এই ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের এই মানব এই দেহ ভাণ্ডে, এই দেহকে বিচার করে বাউল গান হয়। দেহর বাইরে কিন্তু বাউল কোনো কথা বলবে না, কোনো বলবে না, এই দেহকে বিচার করেই বাউল গান হয়। আর ফোক যেটা আমাদের ফোক বা লোকসঙ্গীত গান, এটা হচ্ছে কেন, এই ফোক গানটার মানে হচ্ছে গিয়ে গ্রাম বাংলার প্রতিটি মানুষের মনের দুঃখ কষ্টকে যেই গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। যেমন আজকে আমি যে গানটা, মানে যে গানটা আমার মানে জনপ্রিয়তা পেয়েছে, জননী আমার তুমি, তুমি যে আমার মা, যে গানটা আমি সবার ভালোবাসা চরণধুলি পেয়েছি একটু হলেও, তাহলে ওই গানটা, আজকে তো আমি মাহারা সন্তান, তাহলে এমন তো কোটি কোটি সন্তানরা মাহারা সন্তান, তাহলে যে মাহারা সন্তান হবে না, তো সে তো এই গানটার ফিলিংস বুঝবে না। হয়তো ফিলিংস বুঝলে হয়তো গানের সুর বুঝবে, গানের কিন্তু কথার ফিলিংস বুঝবে না। গানের ফিলিংস হয় দুটো, কথার, সুরের, তাই তো? তাহলে যার মা আছে সে তো এই গানের ফিলিংস বুঝবে না, আর যার মা নেই, তাহলে এই কোটি কোটি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো অনেক সন্তানের মা হারা, তাহলে তারা এই মায়ের গানটা শুনে কিন্তু তার ভেতরের দুঃখ কষ্ট কিন্তু জেগে ওঠে। তাহলে প্রতিটি মানুষের মনের দুঃখ, সেটা প্রেম হোক, যে যাকে ভালোবাসে, সেটা একটা খাবারকে ভালোবাসুক, সে একটা এই বস্তুকে ভালোবাসুক, বাবা মা আত্মীয় স্বজন, যেই বিষয় হোক, যে যাকে ভালোবাসে, বা এই মনের দুঃখ মনের সুখটাকে ফুটিয়ে তোলাকে বলা হয় আমাদের এই লোকসঙ্গীত ফোক গান। আচ্ছা। আর বাউল হচ্ছে মনের দেহতত্ত্ব, এই দেহকে বিচার করে যেটা কথা বলা হয়, যেই গান, সেটাই বাউল গান। আর যেটাও শুনেছি বা যেটাও আমরা ছোটবেলা থেকে আছি জেনে, যে যেটা একটু আগে তুই বললি আমাকে, সংস্কৃত বাতুল, বাতুল শব্দ থেকে বাউল উৎপত্তি। তাহলে বাতুলটা কি? বাতুলটা হচ্ছে যারা সামাজিক বিধিনিষেধ ধর্ম সামাজিক বিধিনিষেধ মানে না, তারাই হয় বাউল। যিনি প্রকৃত পাগল তিনি হয় বাউল। আবার কেউ বলেছে যে বাউর শব্দ থেকে, বাউর বয়াকার হস্যু র, বাউর শব্দ থেকে আবার নাকি বাউলের উৎপত্তি। ওই বাউরটা কি বলছে? এলোমেলো বিশৃঙ্খল, এলোমেলো বিশৃঙ্খল। এলোমেলো মানে এটা অন্যরকম পাগল যাকে বলা হয়। আমাদের যেমন লালন সাই, ওকে তো পাগলই মনে হচ্ছে, চুল দাড়ি, সাধনা করতে করতে সময় নেই, তো আর সময় নেই। আমাদের পাগল হচ্ছে ভবা পাগলা, সাধনা করতে করতে সময় নেই তো। ওটা আমরা দেখি যে এলোমেলো, চুল কাটছে না, দাড়ি কাটছে না, হ্যাঁ, এলোমেলো অবস্থা, মানে ভালো লাগে না। ওই চুল দাড়ি কেটে ফেললে ওই ভাব ব্যাপারটা আসবে না, একটা অন্যরকম ব্যাপার হয়। হ্যাঁ, তো বাউর শব্দ থেকেও বাউলের উৎপত্তি। বাউর কথার অর্থ হচ্ছে এলোমেলো বা হচ্ছে বিশৃঙ্খল। এই তো হচ্ছে, এটা আমি জানি। কিন্তু আমি জাস্ট তোকে একটা ক্রেডিট বলবো না, মানে তুই আমার ভাই, তো জাস্ট তোর এই যে বারবার কানে হাত দেওয়া নিয়ে একটা মানে ঘটনা বলি অডিয়েন্সকে।
সারেগামাপা মোস্ট একটা সিরিয়াল ছিল কিছু একটা, যেখানে অনিক সিঙ্গার, অনিক গান গাইছিলেন, এবং সেখানে তোর কিশোর কুমারের নাম করে। এবার না কিশোর কুমার যখন নাম করে ও কানে হাত দেয় না, নর্মালি বলে। দেন যে যার যে কে ছিল আমার মনে নেই, সে বলে যে কিশোর কুমার তোমার কে হয়? কেউ না, বড় সিঙ্গার। বলছে বড়দের নাম করতে গেলে একবার তাকে তার নাম উচ্চারণ করে ওষুধ দেয়। তুই যে জিনিসটা করছিস, মানে আমার বারবার তো ওইটা দেখে ওইটাই ফিল হচ্ছে যে তুই মানে কতটা ভেতরে নিয়েছিস তাদের, যে তোর যারা বড় বা যে গুরু তাদের নাম না অনেক বারবার কানে হাত দিচ্ছিস, এবং এটা দেওয়া দরকার। যারা দেখছো ওকে দিয়ে আমার মনে হয়, মানে আমার মনে এটা বলা উচিত, ও যে কালচারটা নিয়ে চলছে সেটা সবার থাকা উচিত। যে কোনো অনেকে দেবে গুরুদের নাম করতে গেলে কানে হাত দেয়। কোনো তোমার যদি ব্যক্তিগত কেউ যাকে গুরু মানো বা সিনিয়র মানো, যাদের কাছে মানে শেখা যায়। গুরুজনদের শ্রদ্ধা না করে আজকে আমাদের এই জেনারেশনের আগে যারা ছিল তাদেরকে শ্রদ্ধা, তাদেরকে ফলো যারা করবে না, তাদেরকে যারা সম্মান শ্রদ্ধা করবে না, তারা প্ল্যাটফর্ম কোনোদিনও পাবে না, সে যত গুণী হোক। আমি আজকে গান করি, আমার থেকে আজকে অনেক গুণী গুণী গান ভালো শিখে অনেক গুণী গুণী আর্টিস্ট যারা মানে পড়ে আছে যারা, আমি কিছুই জানি না, আমি গানের গও জানি না, আমাকে মানুষ ভালোবাসে। এই যে তুই এই যে ওর জন্য আগের জেনারেশন যারা যারা গুরুজন, তাদেরকে সম্মান রাখতে হবে। ওইটাই আমি বলতে চাইছিলাম, যে তুই এত সুন্দর সম্মান, মানে সবাইকে শ্রদ্ধা এবং মনে রাখছিস, যেটা আমার মনে হয় প্রত্যেকের দরকার। আমরা ছোটবেলা থেকে গান শুনে আসছি, শ্রদ্ধেয় পরীক্ষিত বালা, শ্রদ্ধেয় রামকানাই, গোষ্ঠ গোপাল, পূর্ণদাস বাউল, আরো অনেক আছে। হ্যাঁ, ওদের গানগুলো কিন্তু আমরা আজও শুনি, একদম আজও শুনি আমরা। আগের জেনারেশন, আমাদের জেনারেশন, পরের জেনারেশন সব শুনতে হবে। হ্যাঁ, আর আমাদের গান জেনারেশন আর পরে শুনবে কিনা এটাই সন্দেহ। সেই কথায় যাবো, কিন্তু তুই এই কথাটা বলার একটা মধ্যে কথা বললে যে ভালো জায়গা থেকে শিখে গান, মানে গান গাইছে বা বড় হচ্ছে, তুই কোথা থেকে শিখেছিস? আমার সর্বপ্রথম আমার হচ্ছে গানের গুরুদেব হচ্ছে আমার পিতা। আচ্ছা, আমার বাবা হচ্ছে আমার সর্বপ্রথম হচ্ছে গানের গুরুদেব। আচ্ছা। এবার কথা আছে না যে বাবা মাকে সেইভাবে শ্রদ্ধা আমরা করি? একদম না, মানে হয় না। ছোটবেলায় যখন বাবা পাশে শুয়ে থাকে, গায়ের উপরে গায়ে পা লেগে যায়, আমরা প্রণাম করি। হ্যাঁ, ওটা ওটা লেগে যায়, ভালোবেসে হয়ে যায়। হ্যাঁ, কিন্তু গুরুর জায়গাটা অন্যরকম। বাবা আমাকে গান শিখিয়েছেন, গানের জ্ঞান দিয়েছে বাবা, কিন্তু বাবার পরেও গুরু ছিল, তার কাছেও আমি বিগত বছর 2-1 শিখেছি। তারপরও আবার একজন ছিল গুরু। হ্যাঁ, তবে আমি জানি এটা যে একটা গুরু রাখতে নেই, ওটা আমি খুব জানি, তাতে অনেক আউট নলেজ, অনেক জ্ঞান হয়। গুরু একটু চেঞ্জ করতে হয়, গুরুর মতো গুরু না হলে খুব মুশকিল। হ্যাঁ, গুরুটাকে একটু চেঞ্জ, মানে চেঞ্জ মিন্স বলতে চাইছিস যতক্ষণ ফিলিংস আসবে যে হ্যাঁ এ আমার সব কিছু রিকভারি করতে পারে, ততক্ষণ গুরুকে খোঁজা উচিত। অ্যাকচুয়ালি সেটাই, হ্যাঁ, সে ভগবান পাওয়ার সমান আর কি। আমি যখন এখন বর্তমানে যে গুরুকে পেয়েছি, তার নদিয়ায় বাড়ি, যার কাছে আমি এখন শিখি, শেখার চেষ্টা করি। হ্যাঁ, সারা জীবন শিখবো, যতদিন সুযোগ হবে ততদিন শিখে যাব। তবে যাকে এখন পেয়েছি, আমাদের স্যার, কৃষ্ণনগরে বাড়ি, আমার খুব ভাগ্যের ফলে আমি ওকে পেয়েছি। মানে প্রকৃত গুরুদেব, যে আমার ফ্রেন্ড একদম, আচ্ছা, পুরো ফ্রেন্ড। আমার সুখ দুঃখের কথা তাকে সব বলা যায়, আমার শোনে, কথাটা শোনে। অনেক আছে না গুরুদেব, যে অমুক টাইমে আমাদের ক্লাস হবে, স্টুডেন্ট আসলো, স্টুডেন্টের মতো করে ক্লাস করলো না, ওটা নয়। গুরুকে ভয় পেলে হবে না, তাহলে সেই স্টুডেন্ট তার ভেতরের দুঃখটাকে, আমার তো কোনো দুঃখ থাকতেই পারে, যে গুরুদেব আমার এটা একটা সমস্যা হচ্ছে, আমাকে একটু সমস্যাটা একটু বুঝিয়ে দিন। তাহলে আমি যদি তাকে ভয় পাই, তাহলে তো আমি সমস্যা বলবো না, তাহলে আমাকে গুরুদেব যা দিকে আমি তাই শুধু নিয়ে যাবো, কিন্তু আমার দুঃখটা সে কিন্তু জানলো না। অতএব গুরু শিষ্য জায়গাটা যদি একটু প্রেম না হয়, একটু ফ্রেন্ডলি না হয়, তাহলে উভয়ের দুঃখ কষ্টটাকে বুঝতে পারবে না। হ্যাঁ, একঘেয়া হলে হবে না। আজকে প্রথম আমরা কৌশিককে যা দেখেছি, সেখান থেকে আজকে কৌশিক অনেক বড় মানুষ। প্রথমটা তো আমিও তোকে খুব কমই দেখেছি, বাট দেখেছি আমাদের মাঠে খেলতেই করতে, সেখানে আমরা পরে আসি। তার আগে বল, তোর অনেকগুলো স্টেজ শো করেছিস, এই কিছুদিন আগে বললি যে স্টেজে গিয়ে তুই মানে যে মানুষগুলো তোকে যেভাবে সংবর্ধনা করে তুই সেইভাবে রিপিট করিস, যেটাই হোক, তোর প্রথম স্টেজ শোর অভিজ্ঞতা কেমন ছিল?
প্রথম স্টেজ শো আমি আমার বাবা মায়ের সাথে প্রথম স্টেজ শো করে, ওটা খুব হাস্যকর। ওটা কি বলবো আর, এখন বয়সটা অনেক ছোট, আনুমানিক আমি যখন থেকে গান বাজনা করি, আমি যখন আমার মামার বাড়ি ছিলাম তখন থেকে আমার বাবা মা একজন শিল্পী, ভালো শিল্পী আমার কাছে, তখন আমার বাবা মা একসাথে গান বাজনা করতো। আমি বাবা মার সাথে গান করতে যেতাম, দিয়ে স্টেজে। তখন স্টেজ আর তখন সাউন্ড লাইট, তখন আমি শো করেছি আমার জীবনে, ক্যাচারে শো করেছি। হ্যাঁ, ক্যাচার ঝুলতো না, চারটার মতো ক্যাচার, ওই ক্যাচার থেকে এরকম করে গান করতাম, ওখানে গিয়ে ওই 2 সেকেন্ড পরে ক্যাচ করতো, ওই ক্যাচারে আমি শো করেছি। হ্যাঁ, তারপরে এবার আমার প্রথম স্টেজ ছিল, আমি প্রথমে আমার প্রথম গান ছিল কোনটা, বাবার প্রথম স্টেজটা কেমন বলি। বাবা মায়ের সাথে গান করতে যাই, আমার মামা বাড়িতে একটা অনুষ্ঠান হয়, মামা বাড়িতে কি পুজো উপলক্ষে, মনসা পুজো না কি পুজো উপলক্ষে অনুষ্ঠান হয়, ওখানে একটা গানের আয়োজন করা হয়, বাবা মা ওখানে গান করে। ওখানে আমাকে বলেছিল যে তুই একটা গান করবি, তখন আমার বয়স ছিল 5 বছর কি 6 বছর, অনেক ছোট, আমার হাফ প্যান্ট পরে, মানে কি বলবো, হ্যাঁ মানে মানে প্যান্টের টয়লেট করে দিই। তখন আমি বললাম যে হাস্যকৌতুক, প্যান্টে আমি টয়লেট করে দিই, আর তেমনও হয়েছে ঘটনা। হ্যাঁ, ওটা হাস্যকৌতুক বটে। হ্যাঁ, তখন ছোট ছোটবেলায় তো মামার বাড়িতে আমি নিচে আসর বসেছে, বাবা মা সবাই আছে, গান বাজনা হচ্ছে, দিয়ে আমাকে বলেছে একটা গান করতে। আমার তো অটোমেটিকলি ভয়ে আমি, হ্যাঁ সবাই গান করছে, দিয়ে মা বলছে কর বাবা কর, একটা গান কর। তখন আমি প্রথমেই গান ধরি, প্রভু তোমার পূজায় আমায় ওগো প্রদীপ জেলে দাও। এটা হচ্ছে আমার জীবনের মানে প্রথম গান। হ্যাঁ, তখন আমাদের নারায়ণ জেঠু, আমাদের দাইহাটে বাড়ি, তিনি হচ্ছেন আমার প্রথম তালিম, আমার গানের তালিম দেয়, পেছনে বাজাচ্ছে আর আমি সামনে গান করছি, দিয়ে চোখ বুজে গান করতাম ছোটবেলায়। হ্যাঁ, প্রভু তোমার পূজায় আমায় গো প্রদীপ জেলে দাও, প্রদীপ জেলে দাও, এই গান করছি আমি, চোখ বুঝে কিন্তু করছি। এবার বাজনা শুরু হয়েছে, বাজনা শেষ হয়ে গেছে, মানে গান শেষ, বাজনা শেষ হয়ে গেছে, আমার গান কিন্তু শেষ হয়নি, আমি কিন্তু চোখ বুঝে আছি, ভয়ে আমি তো তাকাচ্ছি না যে আমার গানের পরে আমি কি পেতে পারি। হ্যাঁ, দিয়ে মা যখন এসে আমাকে টাচ করলো, এ বাবা গান তো শেষ হয়ে গেছে, মানে বাজনা শেষ তো, গান শেষ, আমি খালি লাস্টে প্রদীপ জেলে দাও, প্রদীপ শেষ করছি না, মা এসে বললো গানটা শেষ কর, বন্ধ কর, তখন আমি বন্ধ করলাম। হ্যাঁ, এই হচ্ছে আমার প্রথম জীবনের প্রথম স্টেজ আমি করি আমার মামার বাড়িতে। আমি প্রথম স্টেজ করি, তখন স্টেজও ছিল না, তখন নিচে একটা বৈঠকি যাকে বলে, আসর বলা হয়। অ্যাকচুয়ালি তখনকার সময় গান, বাউল, ফোক যেটাই হলো গতি, ওই এক জায়গায় বসে বাড়ির সবাই থাকতো, বা যদি কোনো প্রোগ্রাম হতো সব আশেপাশে থাকতো, দেন আয়োজন হতো আর কি। তবে জানি না আমার এই ফোক বা এই লোকসঙ্গীত, ভাটিয়ালি, ভাওয়াইয়া, এই মাটির গানে, গ্রাম বাংলার মাটির গানে আমি কেন এত ভালোবাসা, কেন তো ভালো লাগে। আমি ছোটবেলায় আমাকে অনেকে বলেছিল যে ভাই তুমি ব্যান্ডে গান করো। আমি ব্যান্ডের শ্রদ্ধেয় মানে কিশোর কুমার, আর ডি বর্মন, হ্যাঁ, বা যারা আরো বিভিন্ন আমাদের যারা আমরা জানি, ওগুলো সবার গান আমি প্রতিনিয়ত শুনি। আমার একটা খুব দোষ আছে, আমি সব রকম গান শুনি, এটা আমার খুব দোষ না, ভালো, ভোজপুরি হোক, পুরুলিয়া হোক, ডিজি হোক, বৈঠকি হোক, দেহতত্ত্ব হোক, আধ্যাত্মিক হোক, হ্যাঁ, দরবেশ হোক, যে হোক, আমি সব গান শুনি, আমার গান যেটা ভালো লাগে আমি শুনি, আর যেটা মনে লাগে, হ্যাঁ মনে লাগে আমি শুনি, আমি সব গান, আমার কোনো ভাগ নেই গানে। কিন্তু ভালোবাসি এই গানটা কেন, আমার ছোটবেলা থেকেই না, মানে এই গানের প্রতি একটা অন্যরকম একটা আমি ফিলিংস পেয়েছি, ভালোবাসা ভাই, অন্যরকম একটা মানে বিষয়, আমি এটা ভাঙিয়ে বলতে পারবো না যে আমি এই বাউল গানটা, এই ফোক গানটা, এই লোকসঙ্গীত, ভাটিয়ালি গানটা ছোটবেলায় শুনতাম। ও কিও বন্ধু কাজল ভোমরারে, ওই গানের সুর বা ওই গানের ভাষা আমি এত ভালো লাগে আমার, ওর জন্য আমি এই গানটাকে আমি খুব ভালোবাসি। আর এই গানের থেকেই আমি এই সম্মান, এই নাম, এই ভালোবাসা পেয়েছি। অতএব এই গানটাকে আমি শ্মশানে যাওয়ার আগের দিন পর্যন্ত আমি ছাড়তে পারবো না। শ্রদ্ধা আমি করি সবাইকেই, সব গান, কিন্তু আমার ভালো লাগে বাউল
লোকসঙ্গীত, দেহতত্ত্ব, এসব গানগুলো ভালো লাগে। তো প্রথম স্টেজ শো বললি, সেটা একদম ছোটোবেলায়, যখন বড় হলি, যখন মানুষের মধ্যে গিয়ে গান গাইছিস, মানুষের মধ্যে মানুষকে নিয়ে গান গাইছিস, তার একটা কোনো স্মৃতি আছে যেখানে তোর ভীষণ ভালো লেগেছে সেই স্টেজ বা সেই মানুষজনকে? আছে, আছে, এখনো এখনো স্মৃতি আছে। আমি যখন ছোটবেলায় আমাকে প্রথম স্টেজ করায়, যেটা হয়েছে সত্যটা সত্য আর মিথ্যেটা মিথ্যে, তাই তো? মানুষের জীবনে অনেক কিছু মানে ঘটে যায়, কিন্তু ঘটে গেলেও সত্যটা সত্যই থাকে, মিথ্যে মিথ্যেই থাকে। আর কেউ না যেন সে নিজে জানে। হ্যাঁ, আমাকে প্রথম স্টেজ শো করায় আমার দাদা, আমার পিসির ছেলে নিমাই দেবনাথ। প্রফেশনালি আমাকে প্রথম কিন্তু স্টেজ ও করায়। ওর কৃতিত্ব অনেক আমার জীবনের, প্রচুর। হ্যাঁ, শ্রদ্ধা সম্মান, ওর চরণ আমি মাথায় নিয়েই চলি, ওকেও শ্রদ্ধা করি। ও আমাকে প্রথম স্টেজ করায়, টাকার বিনিময়ে সেটা বড় কথা নয়, আমাকে প্রথম স্টেজে ও তোলে। সালারে আমাদের ঘনশ্যাম সর্দার, ব্রহ্মানন্দ দাস বাউল, এই বাসুদেব আমাদের কাকা ছিল, মানে কিবোর্ড বাজায়, একটা টিম ছিল, ত্রিনাথ বাউল সম্প্রদায়। ওই টিমে আমাদের নিমাই দাদা পারকাশন বাজাতো, তখন প্যাড ছিল না, তখন এই পারকাশন ছিল, তখন ও পারকাশন বাজাতো। দিয়ে ওই নিমাই দাদা ওই টিমে গিয়ে বলে যে আমার একটা ভাই আছে, তারা কিন্তু আমায় চিনতো না। নিমাই দা বলে আমার একটা ভাই আছে, আমি খুব সংক্ষেপে বলছি, আমার একটা ভাই আছে, তো তাকে তুমি একবার নাও। হ্যাঁ, বলছে কি গান গাইবে না গাইবে, কি নেব? দাদা বলতো দীর্ঘদিন দীর্ঘদিন বলে বলে দাদা বলতো তুমি একবার নাও মামা, ওকে ডাকতো মামা, মামা তুমি একবার নাও, একবার নাও, টাকা লাগবে না, তুমি ভাইকে একবার, ভাইয়ের গানটা তুমি শোনো, তুমি ওকে একবার নাও। আমি স্টেজ শো করি, তখন বয়স কত, তখন বয়স 7-8, 7-8 এরকম হবে, তারও হয়তো একটু আগে হবে হয়তো। আমি চেষ্টা করি, দিয়ে ওই দাদা বলে 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 কোনোভাবে আমাকেও টিমে একদিন নিয়ে যায়। তো দিয়ে গিয়ে আমি প্রথম, তো ওখানে একটা গান করি, প্রথম গান আমি করি মাগো তোমার এই মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা, প্রথম গানটা করি। তো 3-4টে গান আমি করি, করার পরে দাদা আমাকে স্টেজ থেকে নামিয়ে দেয়, বা আমি ওখানে থাকি বসে, আমাকে যথেষ্ট ওরা স্নেহ ভালোবাসা দেয়। তো যখন আমরা প্রোগ্রাম শেষ করে ভোরবেলা ট্রেন ধরবো, তখন দাদার হাতে 50টা টাকা দেয় গুঁজে, যে নিমাই এটা তোর ভাইকে, তোমার ভাইকে এটা মিষ্টি খাওয়ার জন্য দিলাম, তোমার ভাইয়ের গান। এটা কিন্তু তোর অনেকেই জানে না যে তোর প্রথম স্টেজ শো 50 টাকা। 50 টাকা থেকে শুরু হলো, 50 টাকা দাদা দিল। তারপরে কিন্তু দাদা কিন্তু আর কিছু বললো না, কারণ দাদার মনে হয়, মনে এটাই ছিল ভাইকে আমি কোনোভাবে একবার নেই, শুরুটা করাই। তারপরে ভাইকে মনে হয় বলবে, আমার বলতে হবে না। যে 50 টাকা দেয়, দেওয়ার পরে 2 দিন পরে আবার প্রোগ্রাম হয়, তখন ওকেই ফোন করে বলে যে ভাইকে আনতে হবে, ভাইকে আনতে হবে, এবার থেকে আমাদের প্রোগ্রামে ভাই থাকবে। তখন আমি কিন্তু বিগত বছর 3-4 ত্রিনাথ বাউল সম্প্রদায়, মুখার্জি মানে শরবিন্দু মুখার্জি, যিনি তবলা বাজাতো, আমার খুব প্রাণের কাকা, খুব গুণীজন ওরা, ঘনশ্যাম সর্দার, আরো যারা ছিলেন, ওদের টিমে ত্রিনয়নী বাউল সম্প্রদায়, ওদের টিমে আমি বিগত 3-4 বছর প্রোগ্রাম করি। 50 টাকা থেকে শুরু, 150 টাকা হলো, 350 টাকা হলো, 500 টাকা হলো, 700 টাকা হলো। আচ্ছা, 3 বছর। 3 বছর। যদিও ওই সময় 50 টাকা 300 টাকা ভ্যালু তো অনেক ছিল, অনেক অনেক, 50 টাকার ভ্যালু অনেক, হ্যাঁ অনেক। বাট 50 শুরু করে 300 পর্যন্ত পৌঁছেছিস, মানে সেটা একটা লং। হ্যাঁ, আমি এমন স্টেজেও শো করেছি আমি, যারা জানে, যারা যারা আমাকে চোখে দেখেছে তারাই বিশ্বাস করবে। হ্যাঁ, আমি এমন স্টেজে শো করেছি যে একটা গ্রামে গেছি, এই 2টো বাড়িতে ট্রাক্টর আছে, ট্রাক্টর, তো 2টো বাড়ি ট্রাক্টর নিয়ে আসলো, নিয়ে এসে সেট করে দিল, ট্রাক্টর ডালা খুলে দিল, স্টেজ, ওটা স্টেজ হয়ে গেল। ট্রাক্টরের মুখগুলো এদিকে রইলো, আর ডালা দিকে রইলো, দোকান ট্রাক্টর লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে ডালা ফেলে দিল, ওটা স্টেজ, সামনে অডিয়েন্স, ওই ট্রাক্টরের উপরও গান করেছে। আবার এমন 4টে বাড়ির থেকে 4টে নিয়ে আসলো চকি, 6x8-এর চকি নিয়ে আসলো,
চকি 4টে দিয়ে একটা চাদর পেতে টপ স্টেজ। কিন্তু ওই সময়টা তাদের প্রেম ছিল কিন্তু আলাদা, যাই বলিস না বলিস। এখনকার গান বাজনা, আগেকার গান বাজনা, আগেকার মানুষের গানের গানের রুচি, হয়তো অর্থ ছিল না, যখন যেমন আয় তখন তেমন ব্যয়, তখন যা ছিল তখন ঠিকই ছিল, কিন্তু মানুষের যে প্রেম ছিল গানের প্রতি। আমরা তখন প্রোগ্রাম করতে যেতাম, শিল্পী ঢোকার আগে শ্রোতারা চাদর বস্তা ইট নিয়ে 2 ঘন্টা আগে জায়গা করে রাখতো। আমিও নিয়ে দেখেছি আমাদের কাটোয়াতে, যখন এই গঙ্গার ঘাটে যখন আমাদের সঞ্জিত মন্ডল যখন এসেছিল, যে দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান, ওই গান তখন হিট। তখন আমি ওই বাবার সাথে যাই গান শুনতে, গিয়ে দেখি উনি আসবে কখন, মানে গাড়িও আসেনি স্পটে, মাইকে অ্যালাউন্স হচ্ছে, গাড়ি স্পটে আসেনি, এদিকে হাজার হাজার শ্রোতা, জায়গা নেই। মোটামুটি 500 মিটার পেছনে আমিও আগে গেছি, সন্ধ্যে 8টায় মঞ্চ, আমি গেছি সন্ধ্যে 6টার সময়, তবু 500 মিটার পেছনে আমি ওখানে দাঁড়িয়েছিলাম গঙ্গার ঘাটে। তখন সেই দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান, এই যে মানুষের একটা আবেগ ছিল, এখন কিন্তু নেই দাদা। এখন সিরিয়াল, এই ফোন তো খুব কঠিন জিনিস বাবা। এই সিরিয়াল, এই ফোন এসে এখন কি হয়েছে, এখন যাব না, ফোনটা দেখিনি বা সিরিয়াল দেখিনি, শিল্পী আসুক, মাইকে অ্যালাউন্স করুক, আগে শুনি যে শিল্পী উঠছে, তখন কি তোরা গান স্টার্ট করার পর ভিডিও, হ্যাঁ তার আগে যাবে না। আর এটা কেন হবে, আমাদের গানগুলো তো পেয়ে যাচ্ছে ইউটিউবে। ঠিক ঠিক, 4 দলে এখন তোমার সময়ের ভীষণ দাম, তুই তো 4 দলের ভেতরে আমার গানটা পেয়ে যাচ্ছিস, সার্চ করছিস কার গান, কৌশিক অধিকারী বাউল শিল্পী, পেয়ে গেলি গান, এবার গানগুলো শুনছিস, হয়ে গেল। সবার তো আর স্টেজ প্রোগ্রাম দেখার ইচ্ছে নেই। আর তখন কি ছিল, তখন ছিল ক্যাসেট, তখন এসব ছিল না ইউটিউব, সবার ঘরে, হ্যাঁ, আর সবার ঘরে ডিভিডি সিডি এগুলো ছিল না, তখন কিন্তু একটা আকর্ষণ ছিল। তোর মনে পড়ে ক্লাব রেস্টুরেন্টে তো সঞ্জিত মন্ডল এসেছিল, আজ থেকে বিগত বছর 15, হ্যাঁ না তারও কম হবে একটু, কত লোক তখন হয়েছিল এই মাঠে, কত লোক হয়েছিল, সে লোক এখন হয়? এখন মানুষের এখন টাকা হয়েছে। আগে গান বললাম যে 50 টাকা থেকে শুরু করেছি, বিগত 5 বছর আগে 10 বছর আগে বাউলটা একটু অন্যরকম ভাবে মানুষ নিত, আর এখন মানুষ অন্যরকম ভাবে নেয়, সম্মানের চোখে নেয় বাউলটাকে। একটা আগে নিত অন্যরকম ভাবে, হ্যাঁ বাউল 5,000 টাকা দিলেই চলে আসবে। আগে বাড়ির বয়স্করা এই গানগুলো শুনতো, হ্যাঁ, আর এখন ইয়াং জেনারেশন এখন এগুলো শোনে। হ্যাঁ, আর তখন 5,000 টাকা 10,000 টাকা বাউল ছিল, সেই বাউলটাই গান, বাউলই আছে, গানের জায়গাতে আছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে তখনও মানুষ শুনতো বা শিল্পীরা গাইতো, এখনো আমিও কিন্তু গাই। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, সময় গেলে সাধন হবে না, বৃন্দাবনের ফুল ফুটেছে, এই দেশাত্ম গান এখনো গাই, কিন্তু কেন নিচ্ছে এটা কিন্তু বুঝতে হবে। তখনকার যুগে খমক, একতারা, বাঁশি, তখনকার সাউন্ড কোয়ালিটি অতটা ছিল না। হ্যাঁ, আর এখন ইয়াং জেনারেশন ছেলেপেলে একটু আপডেট চায়, এখন তো ইনস্টাগ্রাম, এইসব তো ছেলেপেলে একটু এডিট করাই পছন্দ এখন, হ্যাঁ এইসব বেশি পছন্দ মানুষ এখন। হ্যাঁ, মানে দর্শনধারী এখন, হ্যাঁ মানে গুণ বিচার এটা পরে বিচার করে, আগে বিচার করে তো দর্শনধারীটা, এডিট ঠিক করে করো আগে। হ্যাঁ, এইসব বিষয়গুলো এখন, এর জন্য এখন এই আমাদের এই যারা ইনস্ট্রুমেন্ট, যারা, এটা আমি বলতে চাই, আমাদের ইনস্ট্রুমেন্টের জন্যই কিন্তু আমার মনে হয় যে ফোক বা বাউল অনেকটা মানে প্রভাব ফেলেছে। অনেক 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 আমি সমস্ত যারা মানে সমস্ত মিউজিশিয়ানদের আমি মানে খুব শ্রদ্ধা, প্রেম, ভক্তি, ভালোবাসা জানাই, কারণ তারা সহযোগিতা বা তারা যদি ঠিক মতো সাপোর্ট না করে, একটা শিল্পী কখনোই প্ল্যাটফর্ম পেতে পারেন, ওটা আমি মনে করি। কারণ আমার জীবনে এমন ভূমিকা অনেক আছে, প্রচুর মিউজিশিয়ান আছে এরকম, তাদের সাপোর্ট ছাড়া আমি কেন, কোনো শিল্পী যত ভালো গানই গাক, তাদের সাপোর্ট ছাড়া শিল্পী কখনোই প্ল্যাটফর্ম পেতে পারে না। আবার শিল্পী যদি ভালো গান না গায়, একটা মিউজিশিয়ান যত ভালোই গান বাজাক কখনোই পেতে পারে না। উভয়ই দরকার, কিন্তু শিল্পীর জীবনে, আমার জীবনে অন্তত, ইনস্ট্রুমেন্টের প্রচুর ভূমিকা। যারা মিউজিশিয়ান তাদের প্রচুর হেল্প আমার জীবনে, তা না হলে এই জায়গাটা আমি কখনোই পেতাম না। তারপরে শ্রোতা মানুষের, তোদের ছিল ভালোবাসা, সে মনে পড়ে সে ক্যারাম বোর্ড খেলা, একদম ভুলে যাবো ওই দিন আমি আর তুই খেলতাম ক্যারাম বোর্ড একসাথে, একদম। যারা অ্যাকচুয়ালি মানুষ না সাকসেসফুলটা দেখে না, মানে সাকসেস দেখার পর মানুষকে বিচার করে,
এখন তুই একটা জায়গায় পৌঁছেছিস, তোর যথেষ্ট ফ্যান ফলোয়িং হয়েছে, আর যারা ফ্যান ফলোয়িং সবসময় সেই মানে যাকে ফলো করে তার ব্যাকগ্রাউন্ড জানতে চায়, তার লাভ স্টোরি জানতে চায়, তার পিছনে কীভাবে শুরু হয় জানতে চায়। তো সেই সাপেক্ষে তোর ভূমিকা মানে তোর জীবনে লাভ স্টোরির ভূমিকা কি, আর এই বোনের মানে ভূমিকা কতটা? লাভ স্টোরির ভূমিকা, লাভ স্টোরির ভূমিকা বলে আমাদের আম, ভালোবাসা। ওই আর কি ইয়াং জেনারেশন শুনতে চায়। একাইহাট তো শনি মন্দির আছে একটা, তুই নিশ্চয়ই চিনিস। শনি মন্দিরে সালটা আমার মনে নেই, যেহেতু আসলে ওর বাড়ি ছিল, ওর বাড়ি হচ্ছে দাইহাটে, আর ওর মামার বাড়ি হচ্ছে একাইহাট যে শনি মন্দির, ওখানে ওর মামার বাড়ি। আহ, বিগত অনেক বছর আগে আমি বিয়ে করেছি, 7 বছর, বলো নাকি? 7। 7 বছর, আচ্ছা। আর প্রেম করেছি ক বছর? 4 বছর। 4 বছর প্রেম, 11 বছর রিলেশন। 4 বছর প্রেম করেছি, তারপরে বিয়ে করেছি। তো ওই প্রেমেরটা আগে বলি, আমি প্রথম ওর সাথে আমার দেখাটা বলি আমি। তো একাইহার শনি মন্দিরে তখন একদিন একটা অনুষ্ঠান হয়, শনি পুজো উপলক্ষে মেলা হয়, 4 দিনের না 7 দিনের মেলা হয়, এখন ওটা কমে গেছে। 4 দিন। আগে ভীষণ বড় মেলা হতো। তো ওখানে একদিন মেলাতে একদিন এই নাচ হয়, একদিন বাউল হয়। বাউল এসেছিল সে বছরে তো সমীরণ দাস বাউল, আর তার আগের দিন মনে হয় ছিল নৃত্য। তো ওই নৃত্যতে আমার জানাই নেই যে ও ভালো হচ্ছে মানে ম্যাডাম, হ্যাঁ মানে স্টুডেন্টও ওর আছে, নাচ শেখায় ও এখন, আর চাপে পড়ে আর হয় না ওর। তবে ওই আমার বন্ধু আর আমি তখন যাব মেলায়, সন্ধ্যেবেলায় বলা বলি চ আজকে নাচ আছে একটু দেখে আসি। হ্যাঁ, দিয়ে নাচ দেখতে গেছি, স্টেজের বাঁ দিকে আমরা দাঁড়িয়ে আছি, দিয়ে একের পর এক মেয়েরা উঠছে করতে নৃত্য। এবার ও যখন, ও আর ওর সাথে একটা বান্ধবী ছিল, ওরা দুজন যখন ওঠে নাচতে, তখন ওর নাচ দেখে আমার সবার প্রথম ভালো লেগেছিল। আমি তো গান করি, গান নাচ তো গেছে মিলে। ও ও তখন সেই একটা গানে ওই স্টেজে করছিল নাচ, ওই নাচটা আমি সম্পূর্ণ দেখছিলাম। ওই নাচটা দেখে ওকে আমার খুব ভালো লেগেছে, ওর নাচ দেখে। এবার আমি ওখানে প্রোগ্রাম শেষ করে আমি দাঁড়াবো, আমার খুব টার্গেট, আমি ওকে বলবো মানে প্রপোজ করবো ওকে, সেই দিনই করবো, আমার সময় নেই, সেই দিনই করবো। দিয়ে ও স্টেজ থেকে নেমেছে, আমি ওকে ফলো করছি কোথায় যাচ্ছে ও। স্টেজ থেকে নেমে সাইড দিয়ে যাচ্ছিল, ওকে আমি গিয়ে ধরেছি, ধরে বলেছি যে তোমাকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যেটা বলতে হয় বলতে ওটাকে আমি বলেছি। ও কিন্তু আমাকে কিন্তু বলেনি, হ্যাঁ ও কিন্তু আমাকে তোর তো ভালো লেগেছে কথা দেয়। হ্যাঁ, আমার ভালো লেগেছে, আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, বা আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, না তখন বিয়ে করতে চাই, তো সেই সময় বিয়ের ব্যাপারটা ছিল না। আমি যখন প্রেম করতাম তখন এই সেট ছিল না, তখন অ্যান্ড্রয়েড ছিল না, তখন ছিল স্ক্রিন টাচ ছিল, মানে এই সাইজের স্ক্রিন টাচ গুলো ছিল। তখন 5G ছিল না। হ্যাঁ, দিয়ে ওকে আমি প্রপোজ করলাম, ও বললো যে ভেবে দেখছি। হ্যাঁ, ওর বান্ধবীটা, হ্যাঁ ওর বান্ধবী ছিল, ওর বান্ধবীকে আবার আমার বন্ধু বলেছে তোর যে ওনাকে পছন্দ, তাহলে আমার বান্ধবীটাকে আমার সঙ্গে তাহলে ফিট করিয়ে দে। এবার ওর বান্ধবীর সঙ্গে কিন্তু ফিট করে দিলাম, আমি সেদিনই ফিট করে দিলাম, ফিট হয়ে গেল, কিন্তু আমারটা কিন্তু ফিট হলো না। মানে যেই কারণে আমি গেলাম, আমি পারলাম না, ও কিন্তু ফিট হয়ে গেল। পরদিন থেকে তারা দেখাশোনা সব ফিট হয়ে গেল, ওরা ওদের মাথায় গেল, আমি কিন্তু পারলাম না ফিট। পিছনেই ঘুরছে। ও বলছে আমি ভেবে দেখবো, 1-3 দিন ভেবে দেখে। যাই হোক, ভেবে দেখার পরে ও আমাকে কথা দেয় বা ভালোবাসে। আমাদের সময় ভালোবাসা ছিল অন্যরকম দাদা, সত্যি বলি আমি। আমাদের সময় ভালোবাসাটা, যেটা আমার বিয়ের আগে পর্যন্ত 4 বছরে আমাদের ভালোবাসার মধ্যে দাদা কোনো কাম ছিল না, সত্যি কথা বলতে। না, আমাদের কোনো শারীরিক সম্পর্ক ছিল না, বিয়ের আগে ছিল না আমাদের মধ্যে, এই ভাবনা ছিল না তখন। যেটা 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 এখন হয়, ওটা কিন্তু ছিল না আমাদের মধ্যে। কি টান ছিল যে বিকেল 4টের সময় ধূমকেতু ক্লাবে আমাদের ঠিকানা ছিল, ধূমকেতু ক্লাবের ওই বাদ দিয়ে ও সাইকেল নিয়ে আসতো, আর আমি এদিন সাইকেল নিয়ে যেতাম। তখন কেমন টান ছিল, তখন তো ফোনেও চাপ ছিল না। ওর মায়ের ফোন থেকে খুব, না চিঠি দিয়ে, মানে ওর মায়ের ফোন থেকে চুপচাপ ফোন করতো, সে কলাবাগানে ফোন নিয়ে গিয়ে দৌড়ে। আমি ফোন করতাম, বাবা জানবে কিনা। কিন্তু এই ইচ্ছা, একটা আবেগ ছিল যে বিকেল 4টে বাজলে শুক্রবারে বা হয়তো সানডে স্কুল ছুটি, বিকেল 4টে বাজলে ধূমকেতু ক্লাবের ওখানে 4টের সময় আমি না গেলে কিন্তু ও কিন্তু আমার জন্য অপেক্ষা করবে। আবার ও ভাবছে আমি না গেলে অপেক্ষা করতো। দুজন এই যে টান, এই যে প্রেম, দুজন আমরা 4টে হলেই যেতাম ধূমকেতু ক্লাবের ওখানে যেতাম। ওখান থেকে
আমরা এক সাইকেলে করে একদম ওপেনলি একদম গঙ্গার ধারে গিয়ে একটা আশ্রম ছিল, সাধু বাবা, ও আশ্রমে সাধু বাবার আশ্রম যেতাম, ওখানে তাকে আশ্রমে একটু বসতাম, বাবার সঙ্গে গল্প করতাম, বাবা আশীর্বাদ করতো যে তোদের বিয়ে একদিন হবে রে বাবা, হবে বলতো না, বিয়ে হবে। তিনি নেই এখন। গিয়ে মরাঘাটের দিকে ঘুরে আমরা আবার ওকে বাড়িতে দিয়ে আমি বাড়ি চলে আসতাম। তবে ওর সাথে আমার প্রথম দেখা হচ্ছে শনি মন্দির একাই হাটে, ওই শনি পুজো উপলক্ষে যে মেলাটা হয় ওখানে প্রথম ওর নাচ দেখে আমার ওকে পছন্দ হয়েছিল। তারপরে আমরা 4 বছর প্রেম ভালোবাসা করি, কোনো কাম ছিল না প্রেমে। তখন জাস্ট একবার দেখা হবে, একবার বসে একটু কথা হবে, ওইটাই, তার বাইরে কিছু ছিল না। ওর এখনো সে গিটনিস কার্ড আছে, এখনো আছে আমার কাছে, ওর ছবি এখনো আমার কাছে আছে, এখন আমি ওটাকে যত্ন রেখেছি। এবং কি ওই কার্ড যদি আমার ছেলেও জানে, আমার ছেলেও বলেছে ওই কার্ড যদি আমার ছিঁড়ে যায়, তোর কমাল সব ছিঁড়ে যায়, ওটাকে ছিঁড়ে না, ওটা আমার স্মৃতি আছে, ওই একটাই আমার স্মৃতি আছে। হ্যাঁ, তো ওটাও তুলেছিল আমাদের পানুহাটের মালতী স্টুডিও, ওই স্টুডিও থেকে ওটা ওর তোলা ছিল। ওই ছবিটা আমার আজও আছে, ওটা আমাকে ও দিয়েছিল। তবে আমি ছিলাম খুব কিপন দাদা, আমি ওকে কিছু দিতাম না, আমি খুব কিপন ছিলাম, যদি এখনো তো দিতাম আমি, তখন আমি খুব আসলে হয়তো আমি দিতাম, কষ্ট করে হয়তো ইনকাম করতাম, তো হ্যাঁ এই ভাবতাম যে দেবো, বিয়ে টিয়ে করবে কিনা, হ্যাঁ কি হইলো, ও কিন্তু আমার দিত। আমাকে একদিন খুব মানে কষ্ট করেছিল, ওই কষ্টটা আমি আজীবন খুব মনে রাখি। কিরকম কষ্ট করেছিল বলতে, একদিন সাইকেল নিয়ে তোর ঘুরতে যাই, তুই চিনবি, একাইহাট থেকে সাইকেল নিয়ে ঘুরতে যাই তোর মরাঘাটে। মরাঘাট থেকে ঘাট দিয়ে মাটিয়ারি দিয়ে যাই অগ্রদীপ পাটুলি ঘাটে। ওরে বাপরে, ইট ভাটা, না না সেদিন সাইকেল ছিল, সেদিন সাইকেল ছিল। তো ও আমাকে একদিন যা হাঁটিয়েছিল আমাকে একদিন মোটামুটি 10 কিলোমিটার ও আমাকে যা হাঁটিয়েছে, ওই দিনটা আমি জীবনে ভুলবো না। কঠিন হাঁটিয়েছে আমাকে, কিছু পেতে গেলে তো কিছু কষ্ট করতে হবে, হাঁটিয়েছে আমাকে ও, আমি জীবনে ভুলবো না। তারপরে হাঁটানোর পরে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমাকে টক দই খাইছিল, তাও মনে আছে, টক দই আর মিষ্টি, ওই খাইছিল। আমি তো কিপন ছিলাম, আমি খাওয়াতাম না, কিন্তু আমাকে ওই টক দই খাওয়াতো প্রত্যেক বছর। আমার বার্থডে হলে ওরা এখনো এই তো এই আষাঢ় মাসের তো গেল তো 2 তারিখ, কালকে না পরশু গেল আমার স্টেজ শো ছিল তোর কৃষ্ণনগরে, আমার জন্মদিন গেল আজকে 2 দিন, এই তো কালকে 30 আমি পা দিলাম, 30-এ পা দিলাম। তো আমার কৃষ্ণনগর শো ছিল, কাছে শো হলোকে নিয়ে যাই বা ছেলেকে নিয়ে যাই। এখন তো বাবা তো গত হয়ে গেছে, 8 মাস হয়ে গেল, এখন তো ফ্যামিলি কেউ নেই, স্ত্রী ছেলে আর আমি। স্ত্রীকে নিয়ে যাই, দেখো বললাম তুমি চলো কৃষ্ণনগর শো আছে আষাঢ় মাসে 2 তারিখে, জন্মদিনের দিন। আমি কিছুই যাই না, কিন্তু আমার প্রতিভা জন্মদিন কি করে চলে যায় আমি নিজে বুঝতে পারি না। আর আমাদের ভাবিও না সব জন্মদিন পরকে আনন্দ দিতেই সময় চলে যায়, নিজে আমি তখন করবো। তো ওকে বললাম চলো আজকে প্রোগ্রাম আছে, দিয়ে বললো চলো যাবো। ও কি করে আমার যে মিউজিশিয়ান, হ্যাঁ তাদের সঙ্গে ফোনে কথা বলে কেক মেক কিনে কখন যে কি করেছে, গিয়ে কমিটির সঙ্গে কথা বলে আমার বার্থডে একটা সেলিব্রেশন জানাবে, কি করতে আমি কিছু জানি না। আমি গান করতে করতে হঠাৎ 12টা বেজে গেছে, আমি টাইম দেখিনি। হঠাৎ আমাদের সুমন দা, মানে আমার একজন মানে প্রাণের দাদা, সুমন দা বা হয়তো প্রসেন দা, আমাদের প্রাণের দাদা কৃষ্ণনগরে, ওরা হঠাৎ করে বলছে ভাই একটু দাও না একটু মাইক্রোফোনটা, আমি গান করছি। না তার আগে কিন্তু আমি উইশ করেছি যখন তুমি গান করছিলে, পুরো 12টা বাজে, আমি তখনও কাটা দেখিনি, আমি গান করছি। আমি গান করতে 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 ওর দিকে তাকিয়েছে, ও কিন্তু ক্যামেরা করছিল, সেটা কিছু আমাকে চারিদিকে আছে শ্রোতা, ও আমাকে বলছে যে হ্যাপি বার্থডে। আমি কি ব্যাপার, ও দেখলাম পুরো 12টা বাজে কাটায়, ও কিন্তু সকাল থেকে ছিল কখন 12টা বাজবে। দিয়ে করার পর তারপর দাদা বললো একটু দাও তো একটু তোমার মাইক্রোফোনটা দিলাম। দিয়ে ও তখন বললো যে যেরকম ভাই বলতে হয় সাজিয়ে, যে শিল্পী কৌশিক অধিকারী আজকে বার্থডে, আমরা একটু আয়োজন করেছি, তো আয়োজনটা সবার সামনে একটু তুলে ধরতে। আমি আশ্চর্য, এটা একটা বড় পাওনা, কিন্তু অনেক বড় পাওনা। প্রতি বছর আমাকে যে তুই এখন মানে প্রশ্ন করিস, আমার বিয়ে কথা মনে নেই, ওর বার্থডে কথা রেখে মনে নেই, আমার কিছু মনে নেই, আমার কিছু মনে নেই, ওর মনে নেই, আমার মনে নেই। আমার শুধু ছেলের জন্ম মনে আছে, কার্তিক পুজোর দিন ছেলের জন্ম, এটাই মনে আছে। ছেলের এরকমই হয়, আমার মনে নেই। ওর কি করে মনে থাকে? প্রতি বছর আমাদের কবে বিবাহ বার্ষিকী, কবে আমার জন্মদিন, ও কি করে এগুলো মনে রাখে? এটা ওদের আলাদা করে ভগবান দিয়েছে, সত্যি কথা। ও আমাকে কত বলে তুমি ভুলে যাবা, আমি কত চেষ্টা করি আমার মনে থাকে, মনে আমার থাকে না কোনো, কিন্তু আমি কষ্ট পাই না তার জন্য। না অ্যাকচুয়ালি তোমরা সেভাবেই তৈরি,
একদম টু বি অনেস্ট, মানে আমার বাড়িতেও সেম জিনিস, আমার কিচ্ছু মনে থাকে না, যা মনে থাকে সব বাড়ি। তবে ও যদি আমাকে সাপোর্ট না করতো, কথা কথা বলি, আজকে আমি একটা ব্যান্ড চালাই তো, আজকে আমার ব্যান্ডের নাম হচ্ছে কৌশিক অধিকারী এই লোকো ব্যান্ড। আজকে ব্যান্ড চালাতে গেলে একটা মিউজিশিয়ান আছে, আমাদের 6 জন 10 জন স্টাফ থাকে, তো স্টাফ নিয়ে তো একটা টিম। তাহলে আমার যে স্ত্রী, তার তো আমার স্টাফেদের আপ্যায়ন করা দায়িত্ব ওর। আজকে আমার স্ত্রী যদি আপ্যায়ন না করতো, আমাকে যদি এই গান বাজার নিয়ে ওর যদি একটু অপছন্দ হতো, আমার মনে হয় না আমি এতটা এগোতে পারতাম। মানে আমার আমার এতটা এগোনোর পেছনে আমার স্ত্রী কিন্তু অনেক ভূমিকা দাদা, অনেক সাপোর্ট। কেন আমার যারা মিউজিশিয়ান বাড়িতে আসলে তাদেরকে আপ্যায়ন করা থেকে ধরে, আমি আমি গানে বেরিয়ে গেলে আমি গানে যাব, আমার ড্রেস ভাঁজ করে দেওয়া, যত্ন নেওয়া। আশ্চর্য বিষয়, ড্রেসের ভেতরে মানে এখন যেমন আছে বডি স্প্রে থেকেও ভালো ন্যাপথলি। আচ্ছা, ড্রেসের ভেতরে সুন্দর করে ন্যাপথলি ভাঁজ করে রাখবে। কারণ আমার তো ঘেমে যাই প্রতিদিন, গরমকালে ঘেমে যাই, আর প্রতিদিন ধোয়া সম্ভব নয়, কারণ প্রোগ্রাম থাকে, শুকাবে না। ন্যাপথলি সুন্দর করে ড্রেস ভাঁজ করে দেয়। হ্যাঁ, কি নেবো না নেবো যত্ন, এটাই কঠিন দাদা। মানে এই কথাটা আমরা বলতেই পারি যে একজন সাকসেসফুল ম্যানের পেছনে একজন ওর ওম্যানের ওর প্রচুর ভূমিকা, প্রচুর। মানে আমার অনেক অনেক জন্মের ফলে আমি হয়তো ওকে পেয়েছিলাম, যেটা হয়তো ওর থেকে হয়তো আমি আরো সুন্দর পেতাম, আরো মানে 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 কোটিপতি ঘরের বিয়ে পেতাম এখানটায় দাঁড়িয়ে। তখন তো আমি এখানে ছিলাম না, তখন তো আমাকে ভালোবেসেছিল। আমি যখন আমি যখন ওই আমি যখন গান করে 50 টাকা পেতাম, তারপরে যখন প্রেম করলো তখন তো পেতাম 500 থেকে 700 টাকা পেতাম। 800 টাকা ছিল 800 টাকা পেতাম, বিয়ের জানে। পরে, 800 টাকা ও ছিল। জানে 700-800 টাকা ছিল। তাহলে ওই ওই তখন 800 টাকা দিয়েও তো আমি চলতাম। তাহলে ও তো জানতো যে তোমার একটা প্রোগ্রাম করলে 800 টাকা, তখন আমার মাসে 10টা প্রোগ্রাম হতো। আমি জানতাম তাহলে না ও আমার গান বাজনা করে। তাহলে আমার কি হবে? হুম। তাহলে তখন তো আমাকে ভালোবেসেছিল, লোকে জানতো যে আজকে আমি কৌশিক অধিকারী হবো। কৌশিক অধিকারীর নামটাই ছিল, কিন্তু এই প্রচারটা, কৌশিক অধিকারীর নামটা ছিল বাবা মায়ের কাছে, তোর কাছে, পাড়া প্রতিবেশীতে। কিন্তু গ্রাম বাংলায় যে কৌশিক অধিকারী প্রচারটা, প্ল্যাটফর্মটা কি, তাহলে ও যদি জানতো, হয়তো তখন তো জানে না যে আমি প্ল্যাটফর্ম পেতাম, ও না জেনেই কিন্তু আমাকে। অ্যাকচুয়ালি মেন্টালি হিসেবে তোকে প্রচুর সাপোর্ট। তবে আমি খুব খারাপ ছিলাম দাদা, আমি ওকে অনেকবার ঠকিয়েছিলাম। এটা কিন্তু খুব বাজে, এটাও বলবো। কিন্তু ঠকানো সত্য, কিন্তু মেয়েটা খুব ধৈর্য আমাকে পাবার জন্য। ওর জীবনে অনেকবার বাবা মার কাছে আঘাত পেয়েছিল, যে আমার সাথে বিচ্ছেদ হওয়ার জন্য। যে তুই এমনকি ওর আপন মানুষ, এমন কথাও অস্বীকার করুক, এমন কথাও বলেছিল যে কৌশিকের সাথে তুই যদি দেখা করিস, সম্পর্ক রাখিস, আমি তোকে ভাতের সাথে বিষ খাই মারবো। স্বীকার করুক। ও ওই বাধাকে এড়িয়েও ও কিন্তু আমাকে ভালোবেসেছে, কিন্তু তার বিনিময়ে আমি কিন্তু ওর সাথে বেইমানি করেছিলাম। কিরকম? আমি কিন্তু ওকে 4 বছর ধরে ভালোবাসতাম, কিন্তু অন্য মেয়ে দেখলে ভালো হতো, এরকম তখন ব্যাপারটা ছিল। হ্যাঁ, এরকম একটা ছিল। হয়তো 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 ওর সঙ্গে দেখা করছি, হয়তো ফট করে হয়তো অমুকের সঙ্গে হয়তো ফোনে, মানে ইচ্ছাকৃত ভাবে নয়, হয়তো একটু গিয়ে একটু গল্প করছি, ও জানলো এমনকি ও চোখেও দেখলো। ও আমাকে মানে হাতে নাতে আমাকে ধরলো, ধরার পরেও ও যে আমাকে মানিয়ে নিত, ওই না, আমি বিশ্বাস করতাম না। মানিয়ে নিতে মানে মানে এমনই জায়গায় আসলো চলে, যে ওই ভাবনাটা আমার মধ্যে আর নেই। আগে যেমন ছিলাম ওই ভাবনাটা আমার মধ্যে নেই, কারণ আমি জানি যে যেই মেয়েটা আমাকে এইভাবে মানিয়ে নিয়েছে, এখনকার যুগের মেয়েরা ওটা মানিয়ে নেবে না, এখন তো মানে মানে এখন সংখ্যাটা অনেক কম, অনেক কম। মেয়েরা মানিয়ে নেবে না। তুমি তুমি আমার সাথে বেমানি করেছো, আমি তোমার সাথে বেমানি করবো, মানিয়ে নেবে না। কিন্তু ও কিন্তু ওটা করেনি। ওর জীবনের কোনো রেকর্ড, কোনো বাজে রেকর্ড আমার চোখে নেই। আমার চোখে একটাই রেকর্ড, ওর জীবনে কৌশিক অধিকারী। এর জন্য তুই আজ কৌশিক অধিকারী। ওর প্রচুর সাপোর্ট পেয়েছে, অনেক। আচ্ছা, ও আজকে কৌশিক অধিকারী, এবার ও বললো ওর ভালো লাগার কারণটা বা মুভমেন্টটা, তোমারও কি করে ভালো লাগে? মানে তখন কিছুই করতো না, তখন কৌশিক অধিকারও ছিল না, নর্মাল আমাদের পাড়ার কৌশিক ছিল তখন। যখন ও প্রপোজটা করে তখন আমি রাজি ছিলাম না। ছিলাম না বলতে, ও মানে একঘেয়েও ছিল বলতে, মানে আমি তোমাকেই প্রপোজ করব, তোমার হ্যাঁ বলতেই হবে। মানে যেতাম সাইডে, হাতের মধ্যে একটা চিঠি গুজে, সাইড দিয়ে যেত, কিন্তু একটা চিঠি গুজে দিত।
না হ্যাঁ বলো। তো আমি বলি পাগল আছে নাকি ছেলেটা, আমি বলছি বারবার না। এবার আমার বান্ধবী আমাকে বলতো তোর পিছনে তো কখন থেকে লেগে আছে, তাহলে বলে দে না হ্যাঁ। আমি বললাম না, আমার ভালো লাগবে না, আমি ওকে হ্যাঁ বলবো না। তারপরে একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, তো স্কুল যাওয়ার পথে সাইকেল নিয়ে তখন যাচ্ছিলাম। তো একবার আমার পিছন পিছন এসছে, এসে সাইকেল টেনে ধরেছে পিছন দিক দিয়ে, টেনে বলছে যে তুমি যদি আজকে আমাকে এই মুহূর্তে আই লাভ ইউ না বলো, আমি এক পাও তোমাকে এগোতে দেবো না। আরে বিরাট করতে কিভাবে? এমনকি আই লাভ ইউ বলতে হবে, এবং আমার সাইকেলের পিছনে বসে তোমাকে ঘুরতে যেতে হবে আজকে, স্কুল যেতে হবে না। আমি বললাম এ তো খুব সমস্যা, এবার রাস্তার মধ্যে কোনো প্রচুর লোক, এবার আমার খুব মাঝে মাঝে লাগছে যে এইভাবে একটা ছেলে আমাকে টেনে ধরেছে। তো আমি বাধ্যতামূলক তখন ওকে ভালোবাসিনি। তারপরে আমি বললাম কি এখন তো বেঁচে যাই, হ্যাঁ তো বলে দিই, তারপর দেখা যায়। তারপরে দেখা যাবে। তো তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ। কে বলছি কি হ্যাঁ হ্যাঁ, আগে বলো আই লাভ ইউটা বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি বললাম। তারপর বললাম, বলার পরে ঘুরে টুরে এসে পরের দিন থেকে আর কোনো ওর সঙ্গে আমি যোগাযোগ রাখিনি। আমি তখন তো বেজে গেছি, এরপরেও আমার মানে পিছন ছাড়ছে না। তখন আমি আমি ছোট থেকেই মানে মামা বাড়িতে থাকতাম, আমি ওখানেই বড় হয়েছি, ওখানেই সবকিছু করেছি। না দাইহাটে আমার বাড়ি ছিল, কিন্তু একাইহাটে আমার মামা বাড়ি ছিল। ওইখানেই আমি একদম ছোট, তখন ছোট থেকে আমার দিদুন আমাকে এনে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, সবটাই ওরাই করিয়েছে। তো ওখান থেকেই এই যে এই ব্যক্তি ওই রকম আর কি। তো তারপরে একদিন ও কি করতো, 4 বছর রিলেশনশিপের মধ্যে কিন্তু ও অনেকবার আমাকে ছেড়েছে, এটা বলতে হবে। ও কিন্তু অনেকবার ছেড়েছে আমাকে, 4-5 বার ছেড়েছে, যে আমি তোমাকে ভালোবাসি না। মানে তারপর রিলেশন হওয়ার পর থেকে? হ্যাঁ। তো এবার আমি বলছি এই ব্যক্তির কি মাথা খারাপ, মানে একবার জোর করে একবার ভালোবাসে কি এগুলো। তখন আমি একদিন তখন ওর সঙ্গে আমার রিলেশনশিপ ছাড়াছাড়ি আছে তখন আর কি। তো আমি একদিন তখন মাধ্যমিক দিই, মাধ্যমিক স্কুলে কি দরকারে একটা গেছিলাম। তো আমি আসছিলাম, ও তখন স্কুলের গাড়ি চালাতো, আমি কিন্তু জানতাম না ও গান বাজনা করে। ও গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে আমাকে এসে বলছে কি আমাকে বিয়ে করবে। তখন আমি বললাম এটা কি হলো। এবার ওর প্রতি আমার খুবই টান টান ছিল, আগে যাকে বলে খুবই ভালোবাসা ছিল, যেটা ওর প্রতি ছিল না। আচ্ছা, ওর তোমার প্রতি ছিল না? না ছিল না, আমার খুবই ছিল। তো তখন মা বাবা তখন আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল। তো তখন ও বলে কি হঠাৎ করে বলে কি বিয়ে করবে। আমি বললাম এখন তুমি হঠাৎ করে এসছো কি ব্যাপার। বলছে না আমার ইচ্ছা হলো তাই এসছি, কেন আসতে পারি না। তখন তো আমি না বলতে পারছি না, কারণ ওর প্রতি আমার প্রচন্ড টান। তারপরে আমি হঠাৎ করে ওকে বলি দাঁড়াও ভেবে দেখছি। বলছে না ভেবে না, আমি তুমি এখনই বলো। তখন আমি মনে মনে একটা ঠিক করি, তুমি যখন আমাকে 4 বছরের মধ্যে এতবার ছেড়েছো, আজকে তো আমি তোমাকে ছাড়বো না। আমি বলেছি হ্যাঁ, আমি ওকে বলেছি যে হ্যাঁ আমি যদি বিয়ে করি আজকেই করব, কাল হবে না, কারণ কাল হলে মুডটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কাল হবে না, তুমি আজকেই করো। ও এখন পড়ে গেছে বিপদে, বাড়ি গেল, ওকে আমি বারবার ফোন করছি তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও। ও মানে বলছে দাঁড়াও। তারপরে দাদার কাছে গেলাম, ওর যে দাদা নিমাইদা ছিল, তখন জুতোর দোকান ছিল, তো ওই দোকানে গিয়ে কথা বলছিলাম। তো দাদা আমাকে একটাই রাজি করাচ্ছে যে বোন তোমার তো এখনো 3 বছর 3 মাস বাকি ছিল আর কি, 18 বছর হতে। 18 বছর হতে। তো বলছে বোন তুমি এক কাজ করো 3 মাসটা কষ্ট করে থেকে যাও, তারপরে 18 বছর হলে ভাই তোমাকে গিয়ে নিয়ে আসবে। আমি বললাম না দাদা আমি থাকবো না, আমি আজকেই করব, তোমার করার হলে করো, নাহলে আমি কোনোদিনও ওকে বিয়ে করবো না। এবার ও পড়ে গেছে মানে ফাটা বাসে আর কি। তো তখন ও রাতারাতি সেরকম আর কি ব্যবস্থা করলো, শাড়ি কিনলো আমার জন্য। এবার আমি আর কি বেরিয়ে আসবো বাড়ি থেকে, আমি কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। মানে আমাদের জ্যাঠামশাই যারা ছিল তাদের সব একসঙ্গে যারা ছিল আর কি। তখন এবার সময় কাটতে কাটতে ভোর 3টে, আমি যখন ওকে আনতে যাবো, ওকে পালিয়ে নিয়ে আসবো, তখন ভোর 3টে। হ্যাঁ 3টে না, তখন 1টা বাজে আর কি, আনতে আনতে 3টে বেজে গেছে। তো দাদা তখন ক্লাব থেকে বাড়ি আসছে, এসে দৌড়ের সামনে বসে আছে। হুম। আমি ফার্স্টে ব্যাগটা যখন নিয়ে বেরোবো আর কি, রোডের পাশে বাড়ি আমাদের। তো বেরোবো, আর তখন দাদা ক্লাবের মুখে বলছে হ্যাঁ রে তুই এত রাত্রে কোথায় যাচ্ছিস 1টার সময়।
আমি ওকে কিছু উত্তর না দিয়ে আমি দৌড়ে ব্যাগ নিয়ে চলে গেছি আমার পিছনে, মানে বাড়িতে ঢুকে গেছি। এবার দাদা সন্দেহ করেছে যে ও বেরোবে। এবার দাদা ওখানেই বসে আছে, এ বারবার আমাকে ফোন করছে যে কি হলো। আমি বললাম দাদা পাহাড়ে দিচ্ছে আমাকে, আমি যেতে পারবো না। হ্যাঁ, আমি তাও ওকে বললাম যে না তুমি আজকে যাবে না, তুমি এখানেই থাকবে। তো দাদা অনেকক্ষণ দরজার সামনে এরকম করে তাকিয়ে আছে অন্ধকারে বসে। আমি যে কি করে বেরোই কি করে ও ফোনটা দেখতে দেখতে চার্জ শেষ হয়ে গেছে ওরটা। ও কি করেছে, ঘরের মধ্যে চার্জ দিতে চলে গেছে, আমি এই পাশে বেরিয়ে চলে এসেছি। আর এ এতটাই আর কি যাকে বলে মানে ফ্রি মাইন্ড যাকে বলে আর কি, যখন আমাকে নিয়ে আসছিল আমার মা ঘুমোচ্ছিল রাস্তার পাশেই ঘর, তো বলছে শাশুড়ি মা আমি নিয়ে চললাম তোমার মেয়েকে। আরে জোরে চেঁচিয়েছে। পরে যখন জানাজানি হয়ে যায় তখন একটু অশান্তি হয়েছিল, ও আমাদের বাড়ি থেকে মেনে নেয়নি ওকে। তারপরে বউ ভাতে ওরা অনুরোধে, আমার শ্বশুর মশাইয়ের অনুরোধে ওরা এসেছিল সবাই আর কি, তারপরে সবাই মেনে নিয়েছে, তবুও মন থেকে মানেনি। অশান্তিটা কোথায়? অশান্তিটা বলতে গিয়ে আমি গান করি ছোটবেলা থেকেই, কিন্তু আমার সংসার, বিয়ের পরে আমি সংসার চালাই গাড়ির টাকাতে। আমি কিন্তু ড্রাইভার ছিলাম, অনেকে জানে, যারা আমার ক্লোজ তারা জানে, তুইও জানিস। যারা দেখছে তারা কিন্তু জানে না। হ্যাঁ, যারা দেখছে তারা কিন্তু জানে। হ্যাঁ, আমি কিন্তু ড্রাইভার ছিলাম। এখনকার ড্রাইভারের লাইসেন্স করতে গেলে টাকার মাধ্যমে হয়, ঘুষ দিলেও লাইসেন্স হয়ে যায়। হ্যাঁ, মানে কিন্তু আমি যখন করেছিলাম লাইসেন্স, তখন আমাদের কোনো মানে কোনো সেন্টারে গিয়ে ওসব নয়, আমাদের যে বন্ধুরা যারা গাড়ি চালাতো, যারা আমাদের সিনিয়র, ওদের সাথে দীর্ঘদিন গাড়িতে করে খালাসি হয়ে ঘুরতাম। স্টিয়ারিংটা ধরার জন্য আমি 2 বছর ঘুরেছি। এবং কি আমাদের কর্ম কি ছিল যে খালাসি করব, বায়ে যাও ডাইনে যাও, আর এই 100 কিলোমিটার গিয়ে স্কুপ ড্রাইভার নিয়ে ওই টায়ারের সে পাথর তোলা। হ্যাঁ, আর 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 গুজে কত হাত দিয়ে পোশাক হয় তখন ঠিক নেই, অগুন্তি গাড়ি মোছা অগুন্তি। ওপরে সে লরি ছিল, বড় লরি, ওই লরির ওপরে ওই এই সবজি হোক, ফল হোক, শশা হোক, ওগুলো বাঁধা, সেই দড়ি টানতে টানতে হয়ে গেছিল। 2 বছর পরে একদিন স্টিয়ারিং ধরি। তবে আমার গাড়ির টাকা দিয়ে কিন্তু আমি সবার প্রথম কিন্তু আমি চালাই সংসার। আমি কিন্তু শিল্পীর গান করে কিন্তু আমি ইনকাম। এখন কৌশিক অধিকারীর জন্ম হয়নি, মানে জন্ম মিন্স শিল্পী কৌশিক অধিকারী। আমি এই অর্থ কিন্তু আমার গানের মাধ্যমে আমি সবার প্রথম সঞ্চয় করিনি, আমি কিন্তু আমার গাড়ি চালিয়ে সঞ্চয় করেছি। যখন আমি ওকে আর কি ভালোবাসি তখন কিন্তু ওর কিছু ছিল না, একটা এরকম আর কি শোয়ানো একটুখানি ঘর ছিল, আর কিন্তু কিছু ছিল না। একটা কর্কেটের ঘর ছিল, তা আবার কর্কেটের ঘরটা তোর বৃষ্টি পড়লে ওই তিনটে হাড়ি ছিল, মনে আছে আমার বাবা 3টে হাড়ি 3 জায়গায় রেখে দিত। হ্যাঁ, 3টে হাড়ির মধ্যে জল পড়তো, টপ 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 করে জল পড়তো। আর হাড়ি আর ছিল না, যেখানে হাড়ি ছিল না ওখানে মাটি খাল হয়ে যেত। তো তখন আমাদের ঘর ছিল এমন। হ্যাঁ, এই তো হলো বিষয়। কত ঘটনা আছে, কত বলবো দাদা, বলতে গেলে তো অনেক ঘটনা, পুরনো স্মৃতি আছে প্রচুর। আমি মনে করি যারা প্ল্যাটফর্ম পায়, যারা ব্যানার বা যারা হয়তো সেলিব্রিটি, আমি মনে করি তাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটাও শোনা উচিত। প্রচুর ব্যাকগ্রাউন্ড, অনেক ব্যাকগ্রাউন্ড। আজকে যারা মানে আজকে কৌশিক অধিকারীকে যারা দেখে বা যারা গান শুনে আনন্দ পায়, তার পিছনে একটা বড় ঘটনা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সাফল্য হওয়ার পেছনে অনেক অনেক ঘটনা। আচ্ছা সরস্বতী, তোমাকেই বলছি যে আজকে কেমন ফিল হয় যখন যাও মানে স্টেজ ভর্তি লোক থাকে, মানে সরি মানে স্টেজের সামনে যে প্রচুর লোক থাকে, সেখানেও গান গাইছে, তুমি যে সেই সময় যখন মানে বাড়ি সব ছেড়ে ওর কাছে আসলে যখন কিছু ছিল না, আজকে বলতে গেলে আজ সেলিব্রিটির বউ হিসাবে তোমার কেমন লাগে? মানে যখন অডিয়েন্স বা ওর ফ্যানরা এসে ওর সাথে কথা বলে বা সেই সময় হয়তো তোমার সাথেও কথা হয়, তোমার কেমন ফিল হয়? আমার তো খুবই আনন্দ, সেটা প্রকাশ করা যাবে না, খুবই ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে যখন ও প্রোগ্রামে, যখন ওর সাথে আমি যাই একসাথে, যে আমার হাতটা ধরে যে নিয়ে যাওয়া, যে মঞ্চে একটা চেয়ার আর কি এগিয়ে দেওয়া, যে এইখানটায় তুমি বসবে, আমি তোমাকে দেখে গান করব, তখন আমি মানে খুবই ভালো লাগে, আনন্দ আর কি। এর থেকে আনন্দ আমার মনে হয় না কিছু আছে, এটাই। আর তুমি কিছুদিন আগে বলছিলে আমাদের যখন ক্যামেরা অফ ছিল যে ও খুব ভালো বোঝাতে পারে, যে কথাটা বলছো। তো যখন মানে ঝগড়া তো হয় সব ফ্যামিলির সবার মধ্যে,
কে আগে বোঝায়, মানে কে আগে রাগ ভাঙায় বা রাগ করে থাকে? আমি এখনো বলে এসে বুঝিয়ে দেয়। সেদে আসবেই না, না ও রাগ বলবে তুমি চলে যাও, ও রাগ আমাদের ভাঙায়। দুঃখ নেই। ও রাগ কিন্তু আমি আসবো। আমি 1 ঘন্টা রাগ থাকে আমি এখনো। একবার রাগ করে একটা অশান্তি সব সংসারই হয় দাদা, অশান্তি হয়। অশান্তি হয়েছিল দিয়ে ওকে আমি অনেকবার বললাম চলে যাও চলে যাও চলে যাও, কিন্তু বারবার বলে তো একটা মানুষ তো দাদা একটু ক্ষিপ্ত হবেই, তো চলে যাবে যে কদিন এইভাবে যে চলে যাবে। একবার না দাদা সত্যি সন্ধ্যেবেলা না চলে গিয়েছিল ছেলেকে নিয়ে। না তখন ছেলে ও হয় তখন ছেলে হয়নি, সরি তখন ছেলে হয়নি, হ্যাঁ ছেলে হওয়ার পরে একবার হয়েছিল, তার আগেরটা বলছি আমি, তখন ছেলে হয়নি না, চলে গেছিল। এবার চলে গেছে বলতে ও চলে গেছিল কোথায় ও জানে, ও চলে গেছিল গঙ্গার জলে ঝাঁপ মারবে, আমাদের যে মরাঘাট দিয়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ মারবে। ও তখন চলে গেছিল মনে হয় ভর দুপুর বেলা নাকি, না সকাল মর্নিং এ সারা রাত ঝগড়া করেছি, সারা ঝগড়া হয়েছে। আমি সকালে বসে বসে খাটের উপর দিয়ে সারা সকালে রাত চলে যাবো ঝগড়া। দিয়েও না দাদা বেরিয়ে, আমিও খুব মানে যাও তুই চলে যাবো আমি দেখে নেবো, আমার তো অন্তর জানে কি হবে, কিন্তু আমি তোর কাছে হারবো না, তুই চলে যাও। হ্যাঁ দিয়ে ও না বেরিয়ে গেছে, সকালবেলা বেরিয়ে গেছে গঙ্গার ধারে, ও জলে ঝাঁপ বেরিয়ে গেছে। দিয়ে ওই গঙ্গার ধারে যে আমাদের আত্মীয় স্বজনরা আছে বা আমাদের লোকজন আছে, তারা হয়তো বলেছে হয়তো বলেছে যেটা আমি পরে শুনেছি ওর মুখে, যে ঝাঁপ মারতে গিয়েছিল পরে হয়তো টেনে নিয়ে এসছে, এই মেয়ে তুমি এখানে কি ব্যাপার, তুমি এরকম করে জলের সামনে, তোমার কি হয়েছে? তখন ওর মুখ দেখে বুঝতে পেরেছে যে তোমার হয়তো তোমার হাতে শাখা শীতের সিঁদুর, তুমি একজন মানে গৃহবধূ, তোমার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তুমি আমার বাড়িতে এসো। টেনে 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 গঙ্গার ধারে পাশে বাড়িতে নিয়ে গেছে। এবার ও যখন ঘর থেকে বেরিয়ে গেছে তখন আমি ওই একা একাই ঘরে বসে আছি, আর এর মধ্যে ওই ওই কে যেন আমাকে যেন ফোন, আমার দিদি ফোন করেছিল, কিরে ভাই কি করিস? আর তখন আমি ওর ওই খাটের মধ্যে ওই আমাদের জামা কাপড় সব ছিল এলোমেলো, আমি ওগুলো গুছাচ্ছি আর খুব কান্না করছি একা একা, ও তো চলে গেছে বউ, কান্না করছি। তখনই দিদি ফোন করছে, কিরে ভাই কি করছিস? আমি আর ওই কানাটাকে আমি আর পায়ে ধরে রাখতে, বউ চলে গেছে দিয়ে হাওয়া করে কান্না করে দিচ্ছি আমি। হ্যাঁ দিদি বলছে বউ চলে গেছে মানে কোথায়? বেরিয়ে গেছে এরকম করে হাওয়া করে কান্না করছে, আমি আর কানাটাকে আমি ধরতে পারিনি। আর কারণ আমি আমার দিদিকে মানে একদম খুলে কান্না করছি, আমি দিদি খোঁজ নিয়ে দিদি কোথায়, বউ চলে গেছে। দিয়ে জামাইবাবুকে জানায়, জামাইবাবু তরুণ এসে খুঁজতে চলে যায়, আমাকে বলে তুই শিগগিরই চাপ বাইকে। হ্যাঁ বাইকে তুই কোন দিকে পারে যেতে আমাকে বল। ওইদিকে কাজ যে এদিকে বলছে আমি যাবো না। হ্যাঁ এদিকে আমি কিন্তু বলছি আমি যাবো না, মানে আমার এমনই জিদ, মানে আমি কাঁদছি কিন্তু ওর জন্য 2 দিন কাঁদবো 10 দিন কাঁদবো, যে কি বুক ফাটে তো মন ফাটে না, কিরকম একটা আছে কথা, সেটাই হচ্ছে। হ্যাঁ 2 দিন কাঁদবো 10 দিন কাঁদবো, কিন্তু ওই যে আমি ওর কাছে ছোট হবো না, এটা তো খুব খারাপ দোষ। এটা আমি মনে করি একটা সংসার যদি কম্প্রোমাইজ না করা হয় সে সংসার চালানো খুব সমস্যা। আর এখনকার সময় এটা করেই না। হ্যাঁ বিশ্বাস কম্প্রোমাইজ। যখন আসবে আর ও কি করতো, রেগে গেলেই বলতো ঘর থেকে বেরো। আমি বাইরে কাটাতাম আর কি, দাঁড়িয়ে ওখানে থাকতাম। ও তখন যখন ঝগড়া টগড়া ঠিক হয়ে যেত, আমি তোমাকে বাইরে বেরোলেও তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে, তুমি ওখান থেকে যাবে না, মানে তুমি সারা রাত থাকো ওখানে, আমি বের করে দিলে তুমি বেরোবে না। দিদি আবার জামাইবাবু বললো তুই চ আমার সাথে, কোন দিক দিয়ে যেতে পারে আমাকে বল, আমি যাচ্ছি। আমি বললাম আমি যাবো না, তুমি পারলে নিয়ে এসো, তোমার সঙ্গে গিয়ে থুয়ে দাও যাও, কিন্তু জামাইবাবু তুমি সংসার করো, তুমি খাও, মজা মারতো। আমি নেবো না ওকে। কিন্তু আমার কিন্তু মন বলছে যে তুমি নিয়ে আসো, আমি যাবো না আনতে, আমি গেলে তো আমাকে পথে প্রশ্ন করবে তুমি তো আনতে গেছিলা, আমি যাবো না, তুমি নিয়ে আসো, আমি ওকে চাইতে। খুব ঝগড়া হয় ওর সাথে, খুবই হয়, সেরকম আমাদের টানও আছে, আমার সঙ্গে যেমন টান আছে তেমন ভালোবাসাও আছে আমাদের সাথে প্রচন্ড হয়। দিয়ে জামাইবাবু জোর করে আমাকে বাইকে চাপালো, আমি বললাম ওইদিকে যেতে পারে চলো, দিয়ে গঙ্গার ধারে ধারে, হ্যাঁ চলে গেলাম, ডান দিকে নেই, চলে গেলাম এদিকে, দিয়ে দেখি একটা বাড়িতে অনেক লোক আছে, মাঝখানেও বসে আছে, ওকে বোঝাচ্ছে। আর আমি যাওয়ার আগে একটা চেলা কাঠ নিয়ে গেছি যে ওকে মারতে নিয়ে আসবো। কেন করবে এত রাগ তুমি এটা কেন করবে, আমি তোমাকে বার করেছি তুমি বেরিয়ে যাবে, তুমি কেন করবে চেলা কাঠের আগে। দিয়ে হ্যাঁ দিয়ে ওই গঙ্গার ধারে ওই বাড়িতে ছিল, দেখো মারতে গেছিলাম, লোকজন আটকেছে ওকে, ওকে আমি বাড়িতে নিয়েছি, আবার মনটা আবার ভরে গেছে। ভালোবাসে। হ্যাঁ ঝগড়া হয়, খুব ঝগড়া হয়, খুবই হয়, কথায় কথায় হয়। এটা না হলে এই বন্ডিংটা থাকবে। হ্যাঁ। আজকে যে কথাগুলো তোমরা বললে এই বন্ডিংটা বেসিক্যালি থাকবে। ওর সাথে খুব ঝগড়া হয়। আচ্ছা ওর কাছে জিজ্ঞাসা করলাম যে ওর মানে এখন ওর ফিলিংস কি, মোটামুটি তোর এই জায়গায় দাঁড়িয়ে তুই বল যে তোর অনেক স্টেজ করেছিস, অনেক স্টেজ, অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে, অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে,
আমরা তো ভালোটা শুনি যে তোর এমন কোন স্টেজ প্রোগ্রামের পর যে তোর খুব ভালো ফিলিংস হয়েছে বা সেখানকার অডিয়েন্সের সাথে খুব ভালো মানে ভালো ফিল হয়েছে, তার একটা মোটামুটি তোর ভালো ফিলিংস আমার তখনই হয়, আমার বাবা থাকতে বলেছিল যে কিছু কিছু শিল্পী আছে বা শিল্পীর জগৎটা এইভাবেই নষ্ট হয়, ড্রিঙ্ক ড্রিঙ্ক। আমার বাবা বলতো, শুনতে কথাটা খারাপ কিন্তু বাস্তব, আমার বাবা বলতো যে মেয়ে ছেলে আর মদ এই দুটোকে ত্যাগ করতে না পারলে শিল্পী জীবনটা খুব কঠিন সাফল্য হওয়া, খুব কঠিন, এই দুটোকে ট্যাকেল করতে হবে। তো বাবা এটা বলতো, এই কথাটা আমি খুব মানি। আমার শিল্পী জগতে কৌশিক অধিকারীর চরিত্র নিয়ে কেউ কথা বলতে পারবে না, শিল্পীর জগৎটাতে কেউ কথা বলতে পারবে না। বিয়ের আগে কম বেশি হতেই পারে, ওটা আমার হয়েছিল, ওর হয়নি, আমার হয়েছিল, আমার দোষ আছে। হ্যাঁ, কিন্তু কিন্তু বিজনেস জায়গাটাকে আমি খুব মেনে চলি, বিজনেস জায়গাটাকে আমি প্রচন্ড পরিমাণে আমি চলি মেনে। আর কি প্রশ্ন করলি? যে ভালো অভিজ্ঞতা, মোটামুটি ভালো অভিজ্ঞতা। বাবা বলেছিল যে ড্রিঙ্ক করে চোখের জল বের করা আর ড্রিঙ্ক না করে চোখের জল বের করা, এই দুটো কিন্তু পার্থক্য আছে। একটা কি, আজকে আমি ড্রিঙ্ক করে একটা গান গাইছি, একটা স্যাড সং হোক বা একটা মায়ের গান হোক, আমি গান গাইছি, তো আমাকে চোখের জলটা বার করছে কিন্তু ড্রিঙ্ক, মদে, আমাকে মদে বার করছে। যতক্ষণ আছে নেশা ততক্ষণ আমি কাঁদছি, আর নেশা শেষ আর কাঁদছি না। আর যেটা মন থেকে কান্না বেরোয় ওটা কিন্তু প্রকৃত প্রেম, প্রকৃত কান্না। তো আমি যেসব স্টেজে গান করতে যাই, আমার যেই ধারার গানগুলো যেগুলো পছন্দ করি, বলতো গান শুনে যদি কাউকে কাঁদাতে না পারিস সে শিল্পী নয়। গান শুনে যদি চোখের অশ্রু না ঝরে সে গানের কোনো দাম নেই। যেই গানে প্রাণ নেই, যে গানে প্রেম নেই, হ্যাঁ, সেটাকে গান 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 করি না। আগে ছিল গান বাজনা, এখন হচ্ছে উল্টো বাজনা গান হয়ে গেছে। এখন আগে ছিল গান বাজনা আর এখন ডিজে, তারপরে গান, তাই তো? এখন গানের শব্দ শোনা যায় না, ডিজে বাজে। আগে ছিল গান, গানের পেছনে ছিল বাজনা। তো আমার তখনই খুব ভালো লাগে যখন আমার গান শুনে যখন কোনো অডিয়েন্স, আমি দেখি তাকে সে কান্না করছে, সে স্যাড সং হোক, কেন যে প্রিয়া তুমি এলে মোর জীবনে ভালোবাসা দিতে, এই গানই হোক, বা জননী আমার তুমি, তুমি যে আমার মা, এই গানই হোক, যেই অডিয়েন্স যেই গানকে পছন্দ করে, বা বনমালী গো তুমি পরজন্মে হইও রাধা, এই গানই হোক, যেই গানই হোক, যখন দেখি যে অডিয়েন্স গানটা শুনে কান্না করছে, তখন আমাকে মনে হয় আমি শিল্পী হলাম, কিছুটা পেরেছি। হ্যাঁ, আমি কিছুটা শিল্পী আমি হলাম, যে আমি গান শুনিয়ে তার চোখ থেকে আমি জল বার করতে পারলাম। তখন মনে করি যে আমি হয়তো, মনে হয় যে তোমাদের মধ্যে আমি শিল্পী জায়গাটা কিছুটা হলেও, কিঞ্চিত মাত্র হলেও আমি পেলাম, তখন মনে হয়। আর আর কিছু কিছু জায়গায় যেমন অন্ধ কিছু আছে, চোখ নেই, কিছু আছে। এই পরশুদিন ঘটনা, যে আমার যেদিন বার্থডে ছিল, কৃষ্ণনগর, আমি ওই ভিডিওটাও পোস্ট করব। ভিডিওটা আমার মিসেস করেছে, একটা ছেলে, এই দুটো প্ল্যানিং। স্টেজটা অনেক উঁচু, আর স্টেজের যে সিটা করেছে সেটা খুব একটা ভালো করতে পারেনি, একটু নকনক সিটা করছে, অনেক হাইট স্টেজটা, অনেকটা হাইট স্টেজটা, আমি দাঁড়ালে মোটামুটি এতটা হবে আমার, হাই স্টেজ। তো গান করছিলাম কোন একটা স্যাড সং গান করছিলাম, ও এই স্যাড সং গান নয়, কি একটা গান করছিলাম আমি, এই ও মায়ের গানটাই করছিলাম, জননী আমার তুমি, তুমি যে আমার মা, না 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 কোন অন্য একটা গান। ও ভগবানের কাছে হ্যাঁ। আমি করি কামনা তোমরা থেকো সবাই সুখে, হ্যাঁ, এই গানটা, যাবার বেলায় তোমরা সবাই দিও গো বিদায় হাসি মুখে, এই গানটা আমি করতে করতে ওই হাফ গান চলাকালীন ওই ভক্তটা হঠাৎ করে, ও সেই সেই হুইল চেয়ার নাকি বলে না, ওরা যা চলে, ওখান থেকে নেমে হঠাৎ করে পা খুঁড়িয়ে 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 সিঁড়ি ভেঙে কোনোভাবে মঞ্চ উঠে বললো, হাতে মঞ্চ উঠে বললো, হাতে একটা অর্থ দিয়ে, সে 10 টাকা 20 টাকা হোক, ওটা বড় কথা নয়, 10 টাকাটা আমার কাছে 10 কোটি টাকা বড় কথা নয়। ও দেখি আমি এরকম করে ছেলেটা আসছে, মঞ্চ উঠে বললে, এবার ওর ভাবতে না আমার গান বন্ধ হয়ে গেল, আমি হাওয়া হাওয়া করে অঝরে আমার চোখ দিয়ে জল এমনি বেরিয়ে গেল। যারা মিউজিশিয়ানরা ওরা বাজাচ্ছে, আর আমার তো গানের মুখ চলে এসছে, আমার গান করতে হবে, আমি তো গান করতে পারছি না। আমি বললাম তোমরা বাজাও, তোমরা মানে মানে মিউজিকটা বড় করো। ওকে আমি জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম অনেকক্ষণ, ও কাঁদলো আমিও কাঁদলাম। তখন ভাবলাম যে শিল্পীর জীবনে এর থেকে চাওয়া পাওয়া আমার মনে হয় না আর কিছু থাকে। আরে টাকায় কি আছে, আজকে আমি লক্ষ কোটি কামাচ্ছি, এই পৃথিবীতে কেউ কি আছে যে সঞ্চয় করা জিনিস পারবে যেতে নিয়ে? আছে? আমাকে দেখাতো।
পৃথিবীতে কেউ কে আছে যে সঞ্চয় করা জিনিস কেউ পারবে যেতে নিয়ে? আজকে আমাদের এত সঞ্চয়, গাড়ি বাড়ি, এত কিছু অর্থ, আমরা কি আমাদের নিয়ে যাওয়ার ক্ষমতা আছে? শুধু ওইটুকুই থাকবে কি? থাকবে শুধু এই ভালোবাসার স্মৃতিগুলো থাকবে, তাই না? তো তখন মনে হলো যে যে মানে মানে তেমন কিছু ভক্তদের দেখে উত্তরবঙ্গে যাই যখন, আসাম বা তোর বিভিন্ন জায়গায় যখন যাই, তখন এই বেশ কিছু কিছু আছে অন্ধ, কিছু আছে এরকম মানে মানে পঙ্গু, প্যারালাইসিস, অনেক আমার জীবনে এরকম শয়ে শয়ে ভক্ত ঘটেছে। হ্যাঁ, শয়ে শয়ে ভক্ত ঘটেছে যারা চোখে দেখে না। এবার তারা যখন আসে না কাছে, তখন মনে হয় আমার জীবন সত্যি, আমার শিল্পী জীবনটা সার্থক। এই মানব জন্ম একবারই হয়, বারবার হয় না। এই মানব জন্ম পেয়ে আমার সত্যি সার্থক। তখন আমার বাবা বাবা বলতো এগুলো পূর্ব জন্মর স্বীকৃতি না থাকলে হয় না। সত্যি তাই, কারণ অনেকে চেষ্টা করে কৌশিক অধিকারী হওয়ার, কিন্তু সবার দ্বারা হয় আজকে না। আমরা বলি যে অমুক ছেলেটার কাটলো কাটলো টিকিট, পেলো 1 কোটি, না, ওর পূর্ব জন্মের প্রচুর দেওয়া ছিল তার কাছে। ঈশ্বর মানিস? মানবো না মানে কি কথা বলে? তো তার কাছে দেওয়া ছিল। আমার বাবা বলে অর্থ ব্যয় করবি এমন জায়গায় যে অর্থ তুই 3 গুণ পাবি। অর্থ এমন জায়গায় ব্যয় করবি, একটা মন্দির প্রতিষ্ঠা হলো, একজন অসহায় আসলো, একজনের মেয়ের বিয়ে, তোর যেমন সামর্থ্য আছে তেমন করবি। কিন্তু ওই আমরা এগুলো করি, চলার পথে চলতে গেলে এগুলো প্রয়োজন। কথা 5টা বন্ধু নিয়ে এক জায়গায় একটা পার্টি করলাম, ওই খরচটা কিন্তু এই ভবিষ্যতে আর পাবো না। বা বলতো ওই পার্টির টাকা তুই আর ফিরে পাবি না। হ্যাঁ, তুই মদ খাচ্ছিস, ওই টাকা ফিরে পাবি না, কিন্তু তুই যে দানটা করেছিস না অসহায়কে, তুই তার 3 গুণ পাবি। ওই 3 গুণ জমে 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 যে 1 কোটি পায়, তার আগের জন্মের কিছু থাকে স্বীকৃতি, যার ফলে এই জন্মে 1 কোটি পায়। এমনি এমনি তাকে ভগবান দেয় না। ঠিক। আজকে কৌশিক অধিকারী চাইলে স্টেজ নির্ধারণ করতে পারে যে ভাই আমি এই প্রোগ্রামটা করবো, এই প্রোগ্রামটা করবো না। আমার জীবনে ভালো পেয়েছি, খারাপ পেয়েছি। আমি ওটা জানবো, আমি যেটা বলছি তোকে যে আজকে কৌশিক অধিকারী ডিসাইড করতে পারে যে আমি কোন স্টেজটা প্রোগ্রাম করবো, কোনটা করবো না। এমন কোনো দিন গেছে যে তুই স্টেজই পাসনি বা টেস্ট পেয়েও হয়তো নামিয়ে দিয়েছে, এরকম বাজে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে? আছে, আছে বলতে এমনি ছোটবেলায় আমাদের পানুহাট বাজারের পাশে, তুই চিনবি, রাম ডাক্তার বলে একটা বাড়ি আছে। ওখানে এই মাঘী পূর্ণিমাতে অনুষ্ঠান হয় আমুরি মায়ের মন্দির আর রাম ডাক্তারের বাড়ি। যেদিন আমুরি মায়ের মন্দিরের খিচুড়ি সেদিন এখানে শুরু খাওয়ানো হয়, সেদিন রাম ডাক্তারের বাড়ি শুরু হয়, সেদিন বাউল হয়। তখন রাম ডাক্তারের বাড়িতে অনেক বড় বড় শিল্পী নিয়ে আসে, ভালো ভালো বাউল নিয়ে আসে। হ্যাঁ, আকর্ষণ থাকে ওই বাড়িতে গান শুনতে যাবো। পাঁচিল দেওয়া ঘেরা তো, জায়গা থাকে না অতটা, পাঁচিল টপকে যায়। দিয়ে ওই মঞ্চে ওই বছরে আমার বাবার খুব ইচ্ছে যে আমার ছেলেকে ওই মঞ্চে একটা গান গাওয়াবো। তো বাবা সকালবেলা চলে গেছে ওই বাড়িতে। হ্যাঁ, সকালবেলা ওই বাড়ি চলে গেছে। আসলে তাদেরও দোষটা নয়, বাড়িওয়ালারও দোষ নয়, এগুলো হয়, কে শুনবে ওই গান, আমার গান, ওগুলো হয়। তখন বাবা সকালবেলা গিয়েছে, গিয়ে ওই বাড়িতে কথা বলেছে যে আপনাদের তো আজকে বাউল অনুষ্ঠান, বাউল প্রোগ্রাম, তো আমার ছেলেটা একটা গান গাওয়ার চান্স হবে। বলে খুব কষ্ট হয়, ওই দিনগুলো খুব মনে পড়ে আমার। দরকার ওগুলো আজকে ওগুলো ছিল বলে আজকে তুই কৌশিক অধিকারী হতে পেরেছিস। খুব মনে পড়ে ওগুলোতে। বাবা ওই বাড়িতে গেল, দিয়ে বলল যে আমার ছেলে একটা গান গাওয়ার সুযোগ আপনার স্টেজে হবে। তখন না 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 করে প্রথম প্রথম বাবা অনেকক্ষণ ওখানে ছিল, সকালবেলায় গিয়ে একটা গামছা নিয়ে বাবা ওই বাড়িতে গিয়েছিল যে আপনি একটা চান্স দিন না, আমার ছেলে একটা গান করবে স্টেজে। হ্যাঁ, আমার ছেলে ভালো গান করে, আমার বাবার কাছে আমি খুব ভালো গান করি। তোর তো কাছে নয়, ওর কাছে নয়, বাবার কাছে কিন্তু আমি খুব ভালো গান করি, তো আপনি একবার চান্স দিন না আমার ছেলেটাকে। তো না না করতে 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 রাজি হয় ওই বাড়ির যারা কর্তা আছে। তো তখন রাজি হয় কেমন, যে আমাদের প্রোগ্রাম আছে 8টা থেকে শুরু, 4 ঘন্টা, তখন 4 ঘন্টা শো হতো। এখন তো আমরা শো করি 2.5 থেকে 3 ঘন্টা, তার বেশি শো করি না আমরা। তখন 4 ঘন্টা 5 ঘন্টা শো হতো। হ্যাঁ, তো তখন কথা হয় যে ঠিক আছে আপনার ছেলেকে আপনি নিয়ে আসুন, তো আমাদের প্রোগ্রাম চলবে, প্রোগ্রামের শেষে কিন্তু আপনার ছেলেকে দেওয়া হবে। আমার বাবা বলতো আপনি যত রাতে বলুন, আপনি ভোর 3টের সময় বলুন, আমি ছেলেকে নিয়ে আসবো, আপনি একবার চান্স দেবেন। তখন ওই স্টেজটাকে আমরা খুব মানতাম, অনেক বড় বড় শিল্পীরা তাদের চরণধুলি ওই স্টেজে আছে। তো বাবা আমাকে বলে বাবারে একটা অমুক জায়গায় গেছিলাম, একটা গান করবি। আমি জানতামও না কোথায়, বলতো অমুক বাড়িতে তুই যাবি। দিয়ে বাবা আমাকে বাড়িতে সাজিয়ে, তখন আমার ছবিও আছে, আমি আগে সে হাতে একতারা নিয়ে, কোমরে
ডুগি ডুগি নিয়ে বাউল পরে পাগড়ি পরে, এখন তো গামছা ফেটিবাদি, তখন পাগড়ি পরতাম, যে নাকি স্বামী এত বিবেকানন্দ আচ্ছা যেন পাগড়ি পরতো, এখন পাগড়ি পরতাম। আমাকে ড্রেস পরানো পাগড়ি পরানো শিখেছিল আমার নিমাই দাদা। আচ্ছা ও আমাকে, ওর নিজের হাতে আমাকে পাগড়ি পরিয়ে দেয়, আচ্ছা। তখন আমি পাগড়ি পরতাম স্বামীজির মতো একতারা নিয়ে। তখন বাবাও আমাকে সন্ধ্যেবেলায় পোশাক পরিয়ে দিল, আবার নিয়ে গেল, তথাপি ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেল 8টা থেকে। আমি ওখানেই বসে রইলাম। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্রোগ্রাম শেষ মুহূর্ত, শিল্পী বলছে আমাদের আর 4টে গান অনুষ্ঠান আমরা শেষ করবো। তখন বাবার তো মনে প্রশ্ন জাগবে। বাবা তখন বাড়ি গিয়ে বলছে, তাহলে আমার ছেলেটা চান্স পাবে তো, আমার ছেলেকে দেবেন তো একটা গান করতে? বলছে দেবো দেবো দেবো, গানটা প্রোগ্রামটা শুরু হোক, প্রোগ্রাম শেষ হোক, দেবো। আর 4টে গান আছে, 4টে গানের মধ্যে 3টে গান, 2টো গান, একটা গান। বাবা বলেছে যে আপনি একবার একটু মাইকে বলুন না, যে একটা ছোট শিল্পী আছে, একটা গান করবে। বলছে না, গানটা শেষ হোক, প্রোগ্রাম শেষ হোক, আমাদের আমাদের তো বড় প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম, এখানে আপনার ছেলে কি গান গাইবে? ওর মুডটা পুরো চেঞ্জ হয়ে গেল, বাড়িওয়ালার মুড চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, বাবাকে সকাল থেকে আশায় রেখে আমাকে ড্রেস করে নিয়ে গিয়ে ওখানে আমি বসে রইলাম 4 ঘন্টা, তাদের গান শুনলাম। তারপরে হঠাৎ করে বলছে বাবাকে যে আপনার ছেলে পরে কি গান করবে, আপনি তো বুঝতেই পারছেন এই আমাদের বাইরের অনুষ্ঠানগুলো কেমন হয়। হ্যাঁ, আমরা তুলবো, একটা মান সম্মান আছে, আমাদের সঙ্গে একটা মান সম্মান জড়িয়ে আছে, পাবলিক জানে বড় শিল্পী আমরা এখানে আনি, কি গান করবে আপনার ছেলে, বা ওরা কি বাজাবে? ঠিক আছে দেখছি, তারপরও দেখছি। ঠিক আছে, তখন বাবা বলে আপনি দেবেন তো? দিয়ে করতে করতে গান হয়ে যায় শেষ, 4টে গান শেষ হয়ে যায়, ওরা ইনস্ট্রুমেন্ট গোটায় দিয়ে আমাকে দেয়। দিয়ে বাবা আবার গেল, বলছে যে আমার ছেলেকে তাহলে দেবেন না একটা গান করতে? দিয়ে বাবাকে বলছে না, এ বছরে আর কিছু করা যাবে না, এ বছরে সুযোগ দেওয়া গেল না, আপনি তো বুঝতেই পারছেন, তো পরের বছর দেখা যাবে। আমার বাবা ভীষণ কষ্ট পেয়েছিল, স্বাভাবিক, সকাল থেকে স্বাভাবিক একটা আশা এক্সপেকটেশন ছিল। বাবা ভীষণ কষ্ট পেয়েছিল। তখন আমার চোখের সামনে বাবা যা হাওয়া মাওয়া করে যা কাঁদতে লাগলো, এবং আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে বাড়িতে নিয়ে চলে আসলো, আমায় কিন্তু বুঝতে দিল না। বাবা আমায় কিন্তু আশাই দিয়ে গেল, আবার তোকে আমি আবার একটা অন্য কোনো মঞ্চে নিয়ে যাবো। আমায় কিন্তু ভাঙিয়ে, বাবা যে ওখানে বারবার গেছে, বলেছে, তারা না করেছে, ওসব কিন্তু কিছু বলেনি আমাকে, ওসব কিছু বলেনি, কিচ্ছু বলেনি, আমি জানিও না, আমি ছিলাম বসে। এবার বাবা কিন্তু আমাকে ওখান থেকে ঠিক বুঝিয়ে চোখের জল ফেলে আমরা কিন্তু বাবা বাড়িতে নিয়ে চলে আসলো। হ্যাঁ, তো বাবার তখনই বলেছিল যে এই রাম ডাক্তার হোক বা যেই হোক, যেই মঞ্চেই হোক, আমার ছেলেকে একদিন তোদের প্রয়োজন হবে। আমার বাবার অশেষ কৃপা আশীর্বাদ ছিল। বাবা বলেছিল যে একদিন প্রয়োজন হবে তোদেরকে, টাকার বিনিময়ে নয়, এই টানে আমার ছেলে একদিন হয়তো এমন গান গাইবে যে গানটা তার এখানে গিয়ে লাগবে, তখন সে টাকার চিন্তা করবে না, লাগবেই। তো এখন বর্তমানে আমাদের এলাকার বিভিন্ন রকম মঞ্চ থেকে আমার খবর আসে, আমার কাছে স্টেজ শো করার জন্য আসে, কিন্তু আমার বিশেষ কিছু ক্লাবের আমার একটু অভিমান, রাগ কিন্তু বলবো না, রাগ নয়, অভিমান। অভিমানটা কি, যে হচ্ছে তুমি আমাকে টাকার বিনিময়ে নেয়, আমি এখন 40,000 50,000 60,000 70,000 1 লাখ নিচ্ছি, ওটা বড় কথা নয়, আমার গ্রাম, এখানে আমার জন্মভূমি, আমি এখানে গান করবো, এটা আমার আনন্দ। আজকে আমি বাইরে বাইরে গান করছি, পাড়ার লোক আমার গান শুনতে পাচ্ছে না, আমার তো ইচ্ছে একটা এলাকার গান করব, তবে আমার কথা হচ্ছে আমাকে তুমি টাকা দিও না, আমাকে তুমি টাকা দিও না, আমাকে তুমি ভালোবাসা দাও। এটা আমার পাড়া, এটা আমার এলাকা, তুমি ভালোবাসা দাও, আমি নিজের থেকে খরচ করে আমি একটা শো করব, কিন্তু ভালোবাসাটুকুও পারে না দিতে। একটা আসরে, আমি নাম বলবো না, সব জায়গায় নাম বলা যায় না, একটা আসর থেকে আমি একটা ভীষণ বড় কষ্ট পেয়েছিলাম। তো সেই আসরে আমার খুব ক্ষেপ, দেখি আমাদের এখানে আচ্ছা ভীষণ ক্ষেপ ওই আসরে। একজন ব্যক্তি খুব সিনিয়র, খুব সম্মানীয় ব্যক্তি, আমাদের পানুহাটেরই সম্মানীয় ব্যক্তি, তো আসরটা অনেক বড় আসর। আসরে শ্রদ্ধেয় রামকানাই থেকে ধরে গোষ্ঠ গোপাল, ভক্ত দাস বাউল, সন্ধ্যা রানী, পিপাসা বিশ্বাস, সমরেশ পাল, বিভিন্ন রকম শিল্পীরা ওই মঞ্চে কিন্তু দীর্ঘ বছর আসে। তো আমার যখন নাম হলো, নাম হওয়ার পরে যখন পাবলিক কমিটি
কখন চায়? কমিটি চায় কিন্তু পাবলিকের কথার উপর ভিত্তি করে। যখন একটা অনুষ্ঠান হয় 2 মাস আগে মিটিং হয় ক্লাবে যে এ বছরের শিল্পী কাকে আনা যেতে পারে, তখন কিন্তু পাড়া প্রতিবেশী মায়েরা বোনেরা কিন্তু করে ডিসাইড যে বছরে আমরা অমুককে চাই, অমুককে আনতে হবে, আমাদের এবছর আবেগ তার প্রতি। তখনই কিন্তু কমিটি বাধ্য হয়ে যায়, এই বাবা এবছর তো লাগবেই, তা নাহলে তো আমাদের পাবলিক আসবে না, তাই না? দিয়ে এবার আমাদের আমি এই প্ল্যাটফর্ম পাওয়ার পর এই নিয়ে 3 বছর হয়ে গেল, এই নিয়ে 3 বছর ধরে একইভাবে আমাকে মানে প্রশ্ন করে। এমন আমি বাজারে যাচ্ছিলাম, বাজারে যেতে যেতে আমাকে সাইকেলে দাঁড় করায়, কৌশিক দাঁড়ালাম। এগুলো হচ্ছে চালাক ভালো, কিন্তু চালাকি ভালো না। হ্যাঁ, চালাক ভালো চালাকি ভালো না। দাঁড় করায়, তারপরে বলে কৌশিক এবছরে আমাদের প্রোগ্রামটা তোকে করতে হবে, তো তুই মোটামুটি 2-3টা গান করবে, তোকে আমি খান 300-400 টাকা দেবো। আমার এটা খুব মাইন্ড লেগেছে, খুব ক্ষেপ তাদের প্রতি আমার। কতদিন আগে? এই বছরে নয়, এবছর হয়েছে, আগের বছর হয়েছে, তার আগের বছর হয়েছে। মানে অনেকবারই ফোন করে, খুব ক্ষেপ বলছে যে মানে এমন ভাবে কথাটা বলছে, হ্যাঁ মনে হচ্ছে যে তার কাছ থেকে আমি মনে হয় 1 বস্তা টাকা নিয়ে আমি মনে হয় গান শিখেছি, এরকম মনে হচ্ছে। তার কাছ থেকে মনে হয় 1 বস্তা টাকা নিয়ে আমি মনে হয় গান শিখেছি, যারা তৈরি করেছে 1 বস্তা টাকা নিয়ে ওর থেকে। হ্যাঁ, আমার কাছে মানে মানে প্রচুর ঋণী, এরকম মনে হচ্ছে। এসে বলছে হ্যাঁ কৌশিক তুই তাহলে এবছর তাহলে তুই 3টে গান করে দিবি, 300-400 টাকা দেবো, করে দিস। আমি বললাম আমি পারবো না। হ্যাঁ, ভালো কথা, ওটা বড় কথা না, আমি করতাম। আমাকে যদি ভালোবেসে এসে বলতো যে বাবারে আমার তো কাকা জ্যাঠা মামা, আমি তখন তাও বলে দিলাম, আমার নাম আমি বুঝে গেছি হোক জ্যাঠা হোক মামা হোক দাদা হোক, আমাকে অনেক সিনিয়র একজন ক্লাবের একজন মানে সম্মানীয় ব্যক্তি তিনি। তো আমাকে যদি ভালোবেসে বলতো বাবারে তোর গান তো আমরা সবাই শুনি, পাড়া প্রতিবেশী সবাই তো আমায় চাইছে, পাড়ার থেকে তো আমার তো কানে আসে খবর যে কৌশিক তোকে কিন্তু এবছর লাগবে। আমরা কিন্তু কমিটিকে জানিয়েছি, আমরা তার বিনিময়ে কিন্তু আমরা চাঁদাও দেবো, প্রত্যেক বছর যা দিয়ে বছরে বেশি দেবো, আর তোকে আনতে হবে। আর ওই কমিটি তাদের কথা শুনে আমার কাছে আসে। তো আমাকে ওদের বলতে হতো যে বাবু তো এই বছরটা তুই প্রোগ্রাম করে দে, আমরা তো খুব জানিস তো যে আমরা 5 দুয়ার ভিক্ষা করে আমরা অনুষ্ঠানটা করি, সবই তো বুঝিস। এরকম করে যে একটু ভালোবেসে বলতো, মানে অত বলা দরকার নেই, একটা ভালো ফিলিংস দরকার, মানে একটু ভালোবেসে বলতো, আমি 1 পয়সা নিতাম না। আমি নিজে সাউন্ড নিয়ে, আমার মিউজিশিয়ান নিয়ে আমার বাড়িতে খাওয়াতাম, আমি সেখানেও খাওয়াতাম না। খাওয়ানোর জন্য আমার মালিক বসে আছে, ও খাওয়াতো, আপ্যায়নটা ও করতো, আর দিত সেই আমাকে। তো সেভাবে ওরা বলে না, ওরা এইভাবে বলে। তো ওর জন্য আমার এমন বিশেষ কিছু কমিটির আমার খুব ক্ষেপ, খুব রাগ আমার তাদের উপরে, যে আমি ওদের কোটি টাকা দিলেও আমি তাদের শো করবো না, তাদের কাছে আমি ওই যা তাই হয়ে রইব। ওই যে তুই কথাটা বলে যে ভালোবাসাটা খুব দরকার, মানে টাকাটা তো আমি খুব বাছাই করে শো করি। ধর আমার 2015 থেকে কথার কথা আমি যে শোগুলো করে আসছি, আমাদের ডায়েরি 2015 সাল 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, আমার কিন্তু একটা খুব দোষ, ওটা জানি না অন্য কোনো শিল্পীরা এটা করে কিনা, আমি কিন্তু এটা করে থাকি। ধর আমি তো গতকালকে অমুক জায়গায় গেলাম প্রোগ্রামে, কথার কথা আমি উত্তরবঙ্গে প্রোগ্রাম গেলাম, তো ওই প্রোগ্রামের আমার প্রোগ্রাম শেষ করে কি ব্যবহার পেলাম কি পেলাম না, সাউন্ড কেমন ছিল, তো জেনারেটর কেমন ছিল, ওই রাস্তা কেমন ছিল, হ্যাঁ ওখানকার কোন মানুষের কি ব্যবহার, আমার কিন্তু ডায়েরিতে আজও। তো 2017 সালের প্রোগ্রাম তোর মে মাসের 3 তারিখে একটা কথার কথা, কোথায় প্রোগ্রাম করেছিলাম, সেই কমিটি কেমন ছিল লিখে রাখি, যে তারা খেতে দেয়নি, বা সেখানকার খুব শ্রোতা ভালো, বা তারা এই সমস্ত গান শোনে, বা কমিটির 2জন ভালো আর 5জন খুব বদমাইশ, বা হয়তো দেখা গেল যে কমিটি সব ভালো কিন্তু একটা মাতাল, সেই মাতালটাকে কমিটি শায়েস্তা করতে পারলো না, এগুলো লেখা থাকে সব লেখা। কেন লিখি আমি, ওই কমিটি দেখা গেল আবার বিগত 2 বছর পরে আমাকে ফোন করলো, দাদা আপনি এসছিলেন মনে পড়ে 2017 সালে মে মাসের 3 তারিখে ওখানে, একটু ফোনটা ধরুন তো। একটু হোল্ড রইলো, আমি টরাপ তো 17 সালে 60 সালে বললো, হঠাৎ করে ফেলে বললাম হ্যাঁ হ্যাঁ দাদা মনে আছে আমার, বলুন কি বৃত্তান্ত। হ্যাঁ এই বৃত্তান্ত, আচ্ছা ঠিক আছে, আপনাদের যেই 2টো মাতাল ছিল তাকে কিন্তু আগে ঠিক করতে হবে। আপনাকে প্রথম হচ্ছে থানা পারমিশন বা পুলিশ প্রোটেকশন নিয়ে প্রোগ্রাম করবো। আমি একদম মানে স্ট্রিক্টলি কথা বলি তাদের সাথে, যারা আমার সঙ্গে এরকম ব্যবহার করে, হ্যাঁ তাদের সঙ্গে এখন স্ট্রিক্টলি, তুমি 5,000 টাকা কম দাও, ভালোবেসে দাও, যা কথা তাই দাও,
আমার সঙ্গে ঝগড়া করো আগে করো, ওই কথা বলবা এক, দেবা আর এক। ওগুলো ধরো না, ওই যে আমার ডায়েরিতে প্রত্যেক দিন আমার থাকে লিস্ট, যে কোন কমিটি কেমন, কে কেমন দুর্ব্যবহার করেছে, কে কেমন ভালো ব্যবহার করেছে। যারা ব্যবহার ভালো করে পরের বছর ফোন করলে, হ্যাঁ দাদা অমুক ডেট ঠিক আছে, একটু ধরুন দেখছি। ও আচ্ছা, ডেট কবে আবার প্রোগ্রামের? অমুক তারিখে। বেশ দাদা, বায়না করতে হবে না, লাগবে না, আমি চলে যাবো, আমি বায়নাও নেই, তাদের নেই না বায়না, দরকার নেই। আর যারা এরকম ব্যবহার করে তাদের টাকার বিনিময়ে আমি আর যাই না ওখানে। আমি খুব বাছাই করে প্রোগ্রাম করি, আমি কম খাবো, কম পড়বো, কিন্তু খুব শান্তভাবে করবো। আমি ওই অশান্তি ভাবে আমি আমার পথ চলতে নারাজ, আমি খুব পরিষ্কার মানুষ। এই যে তুই লিখে রাখতি বলেই হয়তো তোর মানে ভুলগুলো, নিজের যদি কিছু ভুল থাকে যেটা বললি সেটা ডেভেলপড হয়েছে, সঙ্গে রিলেশনশিপগুলো সেইভাবে বেড়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কথা বলি এবং খুব ভালো কথা। আমি মনে করি অডিয়েন্সের ব্যবহারটা শিল্পীর ওপরে মানে ভিত্তি করে। আমি মনে করি শিল্পী যেমন, আমাদের উচিত প্রত্যেকটা শিল্পীর যারা জায়গা পেয়েছে, প্ল্যাটফর্ম পেয়েছে, বা যারা জায়গা পায়নি, সবাই গান ভালো করে। আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীর এই জগৎটাকে তৈরি করছে আমরা নিজেরা। আজকে আমরা যদি সঠিক গান করি, আজকে আমরা সঠিক ভাবধারায় গান করি, মহাজনী গান হোক, দেহতত্ত্ব হোক, স্যাড সং হোক, সঠিক গান করি, অডিয়েন্স কিন্তু সঠিক গানই শুনবে। আমরা গানগুলো রেকর্ড করি বলেই কিন্তু পাবলিক শোনে। আমি মনে করি শিল্পীর ওপরে ভিত্তি করে অডিয়েন্স তাদেরকে তেমন ব্যবহার এবং তাদের সেইভাবে শ্রদ্ধাটাও করে। যে তুই আমার জীবনে এটা খুব কম যে 100-এর মধ্যে হয়তো একটা কমিটির ব্যবহার আমি খারাপ পেতে পারি। 100-এর মধ্যে হয়তো একটা ব্যবহার আমি খারাপ পেতে পারি, সেখানে হয়তো আমার ফল্ট ছিল, নাহলে একা হয়তো তালি বাজে না, ফল্ট ছিল। কিন্তু আমার কিন্তু 99 কিন্তু কমিটি। তুই কিছু না একটা কথা বলি না, যে সঙ্গটা খুব ইম্পর্টেন্ট। মানে তুই কি দিচ্ছিস, কি নিচ্ছিস। তুই দিচ্ছিস বলে কিন্তু তুই আজকে 100% মধ্যে 90% ভালো বলছিস, মানে তো এই দেওয়ার জন্য। কিন্তু কে বলে যে গান ভালো শুনবে না? আমি শোনাবো ভালো গান। কে বলে ভালো গান শোনো? তুমি ভালো গান করো, তুমি কাঁদো, তুমি চোখের জল ফেলো, তুমি কাঁদাও। একটা স্টেজে 5 জন ইয়াং জেনারেশন বন্ধুরা আছে, তারাও তো ভালোবাসা আঘাত পেয়েছে। তাহলে আমি যখন গানটা করছি, কেন যে প্রিয়া তুমি আলিমোর জীবনে, আমার চোখের জল পড়লেই তো তার পড়বে। হ্যাঁ, তাকে আমি কাঁদাবো, সে তবে তো কাঁদবে, তাই না? আমি যদি ধুম তারাক্কার নিচে আমি যদি গানটা, একটা গান করছি স্যাড সং, ধুম তারাক্কা আমি নাচছি, গানের ফিলিংস আসলো কোথায়? ওকে আমি সঠিক জায়গা দিলেই, ওকে আমি সঠিক ভালোবাসা সম্মান দিলেই, তবে আমি তার কাছে স্যার বা গুরুদেব, আমি তোমাকে মানি। প্রথমে যে শুরুতে আমরা বলেছিলাম যে স্টেজে যে তোকে যে বর্ণনা করে যেভাবে, তুই সেইটা দিস বলে তোকে সেইভাবে বর্ণনা। আজকে আমি স্পটে যদি মদ খেয়ে ঢুকি, আজকে গাঁজা খেয়ে ঢুকি, মদ গাঁজা সবাই খায়, কিন্তু সঠিক জায়গাটাকে সবাই পায় না ধরে রাখছে। কম বেশি এখন 99 কোনো ব্যাপার না, ওটা কোনো ফ্যাক্টই নয়। কিন্তু এই খাওয়াটা বড় কথা নয়, খেয়ে নিজেকে কন্ট্রোল রাখা, সঠিকভাবে পরিষেবা পরিচালনাটা করা, এটাই কিন্তু কঠিন। খাওয়াটা বড় কথা না দাদা, ওটা কোনো ফ্যাক্টরি, সবাই খায়, ওটা কোনো ফ্যাক্টরি নয়। কিন্তু আমি স্পটে খেয়ে গেলাম, আমি মাতলামি করলাম, স্টেজে উঠে গান করতে পারছি না, আমি টলে গেলাম পরে, আমাকে তো কমিটি নিচ্ছে। আমাকে নিচ্ছে কেন? আমার কি এই দেখে না, অসম্ভব। আমাকে নিচ্ছে এর জন্য। তাহলে আমাকে আমার নিজেকে ভাবতে হবে, আমার যতদিন এটা আছে ততদিন এই ক্যামেরা আমার সাথে আছে, আচ্ছা তো? যেদিন আমার এই প্ল্যাটফর্ম, যেদিন আমার এই গান থাকবে না, আমার এই রূপ তুলতে কিন্তু আমার ক্যামেরা আসবে। আচ্ছা, তাহলে আমার জায়গাটাকে কিন্তু আমার ঠিক রাখতে হবে। আমি যাই কিছু করি না করি, আমাকে কিন্তু মানুষ নিচ্ছে টাকার বিনিময়ে। অতএব টাকার বিনিময়ে কিন্তু সেই মানে প্রোটেকশনটা আমাকে ঠিক দেওয়া উচিত। এবং তার থেকে যেটা তোকে আজকে নিচ্ছে কেন, কারণ তুই সেটা দিচ্ছিস। কিছুক্ষণ আগে কথাটা বললি যে অডিয়েন্সকে যেভাবে তুই দিচ্ছিস, সেই অনুসারে অডিয়েন্স গুলো তোকে রিকোয়ারমেন্ট করছে, তার কারণে যে তোকে তাদের দরকার। তোমাকে এখন বড় একটা গান করতে, আমি হয়তো সেটা পারবো না, কিন্তু আমি জানি না এগুলো কেন হয়। আমি এখন তারা গান গাইতে পারবো, আমি হয়তো এখন গানটা এদের একদম ভালো লাগবে না, কৌশিক কি বিচ্ছিরি গানটা করলো, কিন্তু জানি না কেন আমি ওই দেশটা গায়ে পড়লে, স্টেজে উঠলে আমি একটাই জানি, গান কিন্তু আমি কখনো গাই না, আমি গান গাই না। আমাদের গান গাওয়ার ক্ষমতা নেই। গান আমাদের ভেতরে যিনি বিরাজ করেন, তিনি আমাদেরকে গাওয়ায় বলে আমরা উপলক্ষ মাত্র। আমরা মুখ হাত পাও নাড়িয়ে আমরা গান গাই, তিনি না গাওয়ালে আমাদের কারো ক্ষমতা নেই গান গাওয়ার।
ওই তিনি বিরাজটা তখনই করেন। তো এখন বল আমি পারবো না, আমার গান শুনে এরা যাও ভিডিও দেখছে ও পালিয়ে যাবে। গানটা তো গাইতে হবে তোকে একটু, কিন্তু তার আগে আর একটা লাস্ট প্রশ্নই করছি তোকে। আচ্ছা কৌশিক, তোর আমরা প্রায় ওভারঅল সবই জানলাম তোর বিষয়, মানে আমরা জানলাম মিন্স যারা কৌশিক অধিকারীকে শুধুমাত্র গান হিসেবে বা গায়ক হিসেবে চিনেছে, তারা আজকে কৌশিক অধিকারের পিছনের ঘটনা অনেক কিছু জানলো। আর একটা জিনিস যেটা জানার, আচ্ছা কৌশিক, তোর মানে তুই এতটাই মাটির সাথে জুড়ে আছিস, তোর মধ্যে যেটা আমি দেখতে পাই না সেটা হচ্ছে দেখ, তোর স্টেজে যারা মানে সেলিব্রিটি মানুষ আছে তারা বডিগার্ড নিয়ে ঘোরে, একটা পিএ থাকে, শিওরলি তোর এগুলো নেই কেন? আমার এগুলো নেই কেন, ওটা আমি সব প্রশ্নের উত্তর একটাই দেবো, যেটা আমি ঠকেছি, অনেকবার ঠকেছি, ওর জন্য প্রশ্ন একটাই দেবো। আগে পিএ ছিল আমার, আচ্ছা নামও বলবো না, পিএ ছিল। হ্যাঁ তো সমস্যাটা একটা, টাকা পয়সার কথা বলবো না আমি, সমস্যা হচ্ছে একটা, আজকে অনেক ভক্তরা ফোন করে আমার সাথে একটু জাস্ট কথা বলতে চায়, আর কিছু নয়। তো পিএ হলে কি হয়, তখন তো আমার নাম্বারটা দেওয়া যাবে না, তখন পিএ কে ফোন করবে, পিএ কে বললে এবার পিএ তো সবাই সবার নয়, পিএ হয়তো বলবে হ্যাঁ কৌশিক অধিকারী এখন একটু ব্যস্ত আছে, এখন নয়, আপনি পরে ফোন করবেন। এবার পরে হয়তো আর ফোন দেয় না, কারণ কারণ পিএ মানেই হচ্ছে সে বিজনেস আমার সঙ্গে চলে আসলো, হ্যাঁ সে আমাকে চেনেই বিজনেস, সে আমার পিএ। হ্যাঁ, এবার আমি চাই ওটা নয়, আমি চাই যে আমি আমার দিনে 100টা ফোন ঢুকুক, ডাইরেক্ট ফোনটা আমায় করুক, প্রত্যেকটা ভক্তরা আমার সাথে কথা বলুক। যেমন যেটা এখন হচ্ছে ফেক, এখন যেমন অনেক ফেক অ্যাকাউন্ট চলছে, আজকে কয়েকদিন আগেও একটা ফেক অ্যাকাউন্ট আমি মানে ধরলাম, মানে কৃষ্ণনগরে আমি ধরলাম একটা ফেক নাম্বার করে বেশ কিছু কমিটির কাছ থেকে কিছু টাকা হাতিয়ে এবং বেশ কিছু মেয়েদের সাথে আমাদের মানে বোনেদের সাথে অশ্লীল ব্যবহার করার চেষ্টা করেছিল। তো সেটাকে আমি কৃষ্ণনগর ধরেছি, যেটা আমার অ্যাকাউন্টে ছাড়া আছে, যেটা তোর এখন 1 মিলিয়ন ওপরে ভিউয়ার্স, 4 মিলিয়ন ভিউয়ার্স, না 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 1.4 মিলিয়ন। হ্যাঁ 1.4 মিলিয়ন ভিউয়ার্স আছে ওটা, ওই একটা ভিডিও এই কিছুদিন আগে ফেক অ্যাকাউন্টে। তো সেখানে বলেছিলাম যে এমন কেউ করবেন না, এটা তাদেরও দোষ নয়। তবে আমি এখানে বলি, অনেকবার বলেছি আবারও বলি যে আমি আমি পিএ পছন্দ করি না, আমি চাই ডাক করবো ডাইরেক্ট। আমার দিনে 10টা ফোন আসলে আমি যদি ব্যস্ত থাকি, আমি ঘুরিয়ে 10টার মধ্যে আমি 2টো ফোন করব ঘুরিয়ে, কিন্তু 2টো আমি অন্তর দিয়ে কথা বলবো, আমি 2টো ফোন করব ঘুরিয়ে আমার সময় মতন। ওই ব্যস্ত থাকলে যে ফোন ধরতে হবে তার কোনো মানে নেই, হ্যাঁ ব্যস্ত থাকতেই পারি আমি। তো 10টা ফোন আসলে আমি 2টো ফোন করব আমার সময় মতো ঘুরিয়ে, কিন্তু ওই দুজনের সঙ্গে আমি অন্তর দিয়ে কথা বলবো। যদি 5 মিনিট কথা বলে তারা যেন মনে শান্তি পায়, যে না আমি কথা বললাম, সে আমাকে ভিডিও কল করুক, সমস্যা নেই। আমার নাম্বার 2টো আছে, আর বাদ বাকি আমার নাম্বার সব ফেক নাম্বার। একটা হচ্ছে 9064502576, আর একটা হলো ওটা ওটা সবসময় তো মানে বাংলায় বলি তো 7430807031, এই দুটো কিন্তু আমার নাম্বার, বাদ বাকি সব ফেক। নাম্বার দুটো ভালো করে শুনিনি আপনারা, যদি না হয় আমি ডিসক্রিপশনে লিখে রাখবো, এই নাম্বার দুটো ওর সাথে যোগাযোগ করতে গেলে এই নাম্বার দুটো দিয়ে যোগাযোগ করবো। আমার ফোনে ফোন আসবে, আমার ফোন করবে রিসিভ আমি, না হয় আমারই মিসেস। যদি সে ভালো মনে কথা বলে, বিভিন্ন রকম মানুষ থাকে, তো এখন বিভিন্ন রকম মানুষ থাকে, বিশেষ করে আমার জীবনে যেটা আমি খুব চাপ নেই বা আমার খুব ওটা চাপে পড়ে, ওটা হচ্ছে মেয়ে ছেলের চাপ। এ ভীষণ চাপ দাদা আমার, এ কঠিন, হ্যাঁ এটা কঠিন, এটা বিভিন্ন, সবাই তো সমান নয়, হ্যাঁ প্রচুর আমার এরকম অনেক আছে, অনেক, আরে স্বামী চলে গেছে কাজে, ঘরে বসে এরকম ফোন করে এরকম মানে মানে করছে, বিরক্ত আছে আমার অনেক আছে। কিন্তু ওর জন্য এই নিজেকে কন্ট্রোল রাখতে হয়, আমি জানি এটা হবে, এটা হওয়াটা স্বাভাবিক, এটা হবেই, এটা স্বাভাবিক হওয়া, কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। তাদেরকে আমি ঠিক মতো বোঝাই, বোন হোক বা দিদি হোক, আশ্চর্য বিষয় কাকিমার মতো বয়স, উত্তরবঙ্গে বাড়ি একজন, মানে আমাকে দীর্ঘদিন ধরে জ্বালিয়ে খেয়েছে, আমার মায়ের থেকেও বয়স বড়। তাহলে তাদের মন মানসিকতাটা কেমন হতে পারে? আমার মায়ের থেকে বয়সে বড়, সে আমাকে দীর্ঘ 6 মাস চালিয়ে খেয়েছে, আমার সঙ্গে যদি সম্পর্ক না করা হয়, সে মানে মানে বাঁচবেও না, সে মরে যাবে। তাকে অনেক ভাবে বুঝিয়ে, আমরা দুজন মিলে বুঝিয়েছি, ও বুঝিয়েছে, বুঝিয়ে ওকে আমি জায়গা নিয়ে এসেছি, ওই এক গানেই ও পাগল হয়ে গেছে। সে কেন যে প্রিয়া তুমি এলে মোর জীবন, ওর বয়সটা কত। এরকম অনেক মেয়েরা এরকম হয়। তবে আমি বলবো যে এই 2টো নাম্বারে তোমরা ফোন করো, তোমরা আমার সাথে ভালো করে কথা বলো, কোনো বাজে ভেবে নয়, দাদা হোক, ভাই হোক,
যে যেরকম ভাবো, আমাকে ভালোভাবে কথা বলো, আমি তোমাদের সময় দেবো, কিন্তু বাজেভাবে ভাবলে হবে না। কারণ আমার হচ্ছে লাইফ ইজ ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি খুব ভালোবাসি। যার জন্য আজকে খুশি হ্যাঁ, আমি আমার ছেলে, আমার স্ত্রী, আমি এদেরকে নিয়ে ডাল ভাত খেয়ে থাকবো, আমার দরকার নেই খাসির মাংস খাওয়ার, কোনো প্রয়োজন নেই আমার। হ্যাঁ, আমি সুখ চাই না, আমি শান্তি চাই। সুখ আছে টাকা দিয়ে, কিন্তু শান্তির জন্য টাকা লাগে না। গাছতলায় স্ত্রীকে নিয়ে না, ওই মনে পড়ে গেল আজকে বাড়ি করেছি, 4 তলা বিল্ডিং করেছি, কিন্তু ওই সুখটা কিন্তু আজও ভুলি না। যেদিন আমি শুয়ে থাকতাম, যারা যারা এগুলো ফিলিংস করেছে, মানে ওই 90 শতকের ছেলে পেলে, ওরা শুয়ে থাকতাম, রাত্রেবেলা বৃষ্টি হতো, টিনের ফুটো দিয়ে ওই ওই যে টাঙানো ছিল মশারি, মশারির মধ্যে জল পড়তো, ওই মশারি জলের ছিটে মুখে পড়তো। বলতো ওটা কি ফিলিংস, কি মজা ওটা। আর এখন বৃষ্টি বাইরে 5 ঘন্টা হয়ে গেল, টের পাইনি বৃষ্টি হয়ে গেছে। কিন্তু এখন আছে সুখে, কিন্তু শান্তি চাই। শান্তি হলে না, যদি শান্তি থাকে তাহলে স্ত্রীকে নিয়ে না, আমার স্ত্রীও কিন্তু এটা খুব আমাকে আজীবনই বলে আসতো আজীবনই, যে বিয়ের আগেও বলে আসতো, তুমি যদি মাঠে যদি ত্রিপল টাঙিয়ে থাকো, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার এই বাড়ি চাই না। ওর ওর আজীবনই বাড়ি গাড়ির স্বপ্ন নেই, ওর দরকার নেই সব, ওসব পছন্দ করে না। উঠে আসিস দুজনে। না, পছন্দ করে না। ও ও মেকআপ করেছে, ওকে আমি কত বোঝাই, তুমি একটু মেকআপ করো, তুমি আমার স্ত্রী। জীবনে কোনোদিনও পারলাম না ওকে আমি কোনো পার্লারে নিয়ে গিয়ে করো মেকআপ। ওই বিটনবাসী দাম কত, একটা 50 টাকা না 60 টাকা দাম, ওই একটাই সাহায্য নাকি আলো, একটা 50 টাকার বিটনবাসী কিনলে ও বছর 2 চলে যায়। আমি যে ওর পিছনে খরচ করবো, ওকে বলে তুমি সাজোই না। তুই এই কিছু না একটা কথা বলি যে গত জন্মে কিছু নিয়ে এসেছিস কিনা জানি না, বাট তুই যেখানে আছিস আরও আরও মানুষ তোকে ভালোবাসবে, কারণ তুই রুটটা ভুলিস নি। বা যেটা আমি তোকে এর আগেও বললাম, যে তোর পা দুটো এখনো মাটিতে আছে, এইভাবেই রাখিস। আর একদম শেষে যেটা বলবো, তুই ফ্যামিলিকে এত ভালোবাসিস, তো ফ্যামিলিকে রেখে যদি একটা গান সবাইকে শুনিয়ে দিস আমাদের। গান শোনাবো বলতে, মানে এখানে আমার গান শোনানো উচিত যে আমি কোনো স্যাড সং বা কোনো কারো ব্যক্তিগত জীবনে গান শোনাবো না। এখানে আমি গান শোনাবো একটাই, যেটা আমি সবার মঙ্গলের জন্য, ভগবান যেন সবাইকে ভালো রাখে। আমি কদিন আছি, হয়তো দেখা গেল, বলতে নেই এটা, দেখা গেল এই ভিডিওটাই আমার জীবনের শেষ ভিডিও হতেই পারে, ওটা কোনো কথাই নয়। তিনি সৃষ্টি করেছে, ধ্বংস তিনি করবেন, আমি তুই কেউ নয় দাদা। তবে যতদিন বেঁচে আছি, জ্ঞানে অজ্ঞানে কার মনে কি কষ্ট দিয়েছে তা আমার মনে নেই, হয়তো দিয়েছি, আমার মনে নেই। তবে যদি কষ্ট দিয়ে থাকি, যদি তারা যেন আমায় ক্ষমা করে দেয়। আর হচ্ছে গিয়ে গান শোনাবো। এবার গান বলতে এখানে ইনস্ট্রুমেন্ট তো নেই, একদম যারা স্টাফ, যারা মিউজিশিয়ান, যারা আমায় সাপোর্ট করে, যাদের জন্য আমি ভালো গানটা গাইতে পারি, তারা তো নেই। তাদেরকে এখন ছেড়ে আমার গান করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে সে গান, আমার জীবনের আমি গান রেকর্ড করেছি 2016 সাল থেকে আমি গান রেকর্ড করেছি। 2016 না 15 থেকে আমি গান রেকর্ড করেছি। আমার জীবনের প্রথম গান রেকর্ড আমি করেছি গুরুর আশীর্বাদে, গাইছি এ গান, যারা আমার ভক্তরা জানে, কেন যে প্রিয়া তুমি, জননী আমার তুমি, হ্যাঁ, এইসব গানগুলো আমি করেছি রেকর্ড। তো জননী আমার তুমি গানের যিনি হচ্ছে সুরকার গীতিকার চন্দন মুখার্জি, বা এই গানটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে মানে মানে শ্রেষ্ঠ গান। আচ্ছা, আমি জীবনে যত গান গেয়েছি, যত গান রেকর্ড করেছি, বা সামনের দিন আরো রেকর্ড করছি, তবে আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ গান হচ্ছে জননী আমার তুমি, তুমি যে আমার মা। আমার জীবনের শ্রেষ্ঠ গান। আমি অনেক গান গেয়েছি, আমি স্যাড সং গেয়েছি, মায়ের গান গেয়েছি, আমার শ্রেষ্ঠ গান। আর যেটা আমি শোনাবো, এটা হচ্ছে ভগবানের কাছে আমি করি কামনা। হ্যাঁ, তো এই গানটা কেন আমি খুব ভালো লাগে, এই গানটার সুরকার এবং যে গীতিকার হচ্ছে বিজয় ধীবর। আচ্ছা, তিনি একজন খুব গুণী মানুষ, তার কাছ থেকে আমি অনেক গান থাকি নিয়ে। তো তার গানটাই শোনাবো। ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে, সবাইকে যেন হাসি খুশি রাখে, সবাইকে যেন শান্তি দেয়, শান্তি দেয়। তো ওই গানটা খালি গলায় কি শোনাবো আমি আর, তবু একটু চেষ্টা করি, আগেই মানে ভুল ত্রুটি, আমি তো খালি গলায় গান করছি, কেমন হবে আমিও জানি না, তবে করছি গানটা। ভগবানের কাছে আমি করি কামনা, তোমরা থেকো সবে সুখে। ভগবানের কাছে আমি করি কামনা,
তোমরা থেকো সবে সুখে, যাবার বেলায় তোমরা আমায় দিও গো বিদায় হাসি মুখে, যাবার বেলায় তোমরা আমায় দিও গো বিদায় হাসি মুখে। দারুণ। ছোট করে গাইলাম। যে একদম একদম, এবং যারা শুনলো তারা আজকে কৌশিক অধিকারীর অনেক না জানা কথা জানতে পারলো। আমি চাই আমার ভক্তরা আমার গান শুনুক, ওদেরকে আমি গান শোনাবো। আর আমি গান শুরু করলে আর পাই না বন্ধ করতে। আমি মানে একটা গান করলে আমার লাগবে 7 মিনিট, আমি 3টে গান করব, একটা মুখ করে করব, তাহলে আমার 3জন ভক্ত গান শুনতে পারলো। এটা ভগবানের কাছে সবার জন্য। এটা মায়ের গান গাইবো, এটা মাহারা সন্তানের জন্য। আর স্যাড সং তো গাইতে হবে, এখন স্যাড সং এর যুগ বেশি। একদম, কিছু হোক আর না মানুষ মন থেকে হ্যাঁ, স্যাড সং তো এখন নাকি বলো, স্যাড সং তো গাইতে হবে। তো স্যাড সং এর মধ্যে আমি যেন খুব পছন্দ, স্যাড সং আমার সবকটাই ভালো। যেমন তার মধ্যে ধর রাতে জেগে বসে থাকি সাথী তোমায় দেখার তরে, বুঝিবে সেদিন যাব আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। সাথী রে ও সাথী রে, প্রিয়া রে ও প্রিয়া রে। ছোট, এটা একদম ছোট। আর যারা মায়ের গান পছন্দ করে তাদের তো মায়ের জন্য আমার যেটা সবচেয়ে ফেভারিট গান, ওটা গাইতে হবে। জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড় পে দুঃখ যন্ত্রণা, তোমারই দয়াতে এলামে ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। একা একা কাঁদি মাগো তোমায় কাছে না পেয়ে, কি করে যে বাঁচি বলো না। মা তুমি ফিরে এসো না, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। দারুণ দারুণ। মানে তোর এই গানগুলো সে এমনি মানুষগুলো ইমোশনাল হয়ে পড়বেই, আর এমনভাবে ডাকিস, ওফ। সবাই আশীর্বাদ করো, আরো ভালো গান শোনাতে পারি। একদম, তুই আরও ভালো গান গাইবি, আরও অনেক উঁচুতে যাবি, আর এখানে বারবার আসবি। ঠিক আছে, আজকের জন্য অনেক ধন্যবাদ তোকে, আর তোমাকেও। আর ভালো থাক, আর সবাইকে এরকম গান শোনা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো, যেন আমি প্ল্যাটফর্মটা ভবিষ্যতে আরো বড় পেতে পারি। প্ল্যাটফর্মটা বড় ছোট পাই সেটা বড় কথা নয়, আমি যেন সবাইকে যেন এইভাবে আমি যেন গান শোনাতে পারি। শিওর, মানে তুই এত সুন্দর একটা মানুষ, মানে সত্যি কথা। ও আমার কাছে আছে বলে বলছি না, ওর সাথে আমি এর আগেও অনেকবার কথা হয়েছে। মানে এরকম একটা জায়গায় পৌঁছে গিয়ে যে মানুষ এত নিচে থাকতে পারে, এত গ্রাউন্ড থাকতে পারে, সেটা এই পডকাস্টটা যারা শেষ পর্যন্ত দেখছো তারা ডেফিনেটলি বুঝতে পারছো, আর যারা ওর সাথে কথা বলে তত বুঝতেই পারো। আজকে যে এইটুকুই, সবাই ভালো থাকো, টাটা, বাই বাই। শুভম অধিকারী। বাবার নাম? কৌশিক অধিকারী। বাবা বকে না, মানে মা বাবার মধ্যে কি বেশি ভালোবাসে? বাবা। সত্যি? মা খুব বকে? তাই? মা দুষ্টুমি করে? তুমি করো দুষ্টুমি? সত্যি করো না? এই পেছন দুষ্টুমিগুলো কে করছিল? ওই আঙ্কেলটা করছিল? তার আঙ্কেলটা আমি বকে দেবো? ঠিক আছে। আমার বাড়ি কোথায়? কাটোয়া। কাটোয়া কোথায়? কাটোয়া। পাড়ার নাম বলো। আরে পাড়ার নাম জানে না।